আপনি ইউরোপ আমেরিকাকে নিয়ে খুব ক্রিটিসাইজ করেন। ইউরোপ অ্যান্ড আমেরিকা দে আর ডিক্লাইনিং এম্পায়ার। আফগানিস্তানে চালাইছে খেয়ে আমেরিকা। ওদেরকে নিয়ে এত কথা বলেন কেন যখন দেখতেছেন যে না বাংলাদেশে তো এত সমস্যা? আমেরিকা এবং ইউরোপিয়ানদের একটা লিডিং ক্লাস, তাদের কর্পোরেশন, তারা যে ফান্ডামেন্টালি বর্বর, অসভ্য, নিচু জাত, এইটা আমাদেরকে বিশ্বাস করা খুব ইম্পর্টেন্ট। আমেরিকার একজন খুবই বিখ্যাত প্রফেসর এই কথাটা বলছে যে আমেরিকা হয়েছে তার H1B ভিসা এবং F1 ভিসার জন্য, যেটা দিয়ে সে তার পৃথিবীর ট্যালেন্টদেরকে সে অ্যাট্রাক্ট করতে পারছে। আমরা কলোনাইজড। বাংলাদেশের মানুষ যতক্ষণ পর্যন্ত মনে করবে যে ওয়েস্ট ইজ দ্য বেস্ট, বাংলাদেশের কোনোদিন উন্নতি হবে না, কোনোভাবেই সম্ভব না। এই দেশটা ছাড়লে আমার ভালো কিছু হবে, এই দেশে আমার ভালো কিছু করা সম্ভব না। আমার ছেলে মেয়ে, আমি যে কষ্টগুলো করছি এখানে এটা করবে না, আমার ছেলে মেয়েকে আমি যথেষ্ট দিয়ে ওখানেই পাঠাবো। লক্ষ কোটি টাকা প্রতি বছর এই 40 লক্ষ মানুষগুলা পাচার করতেছে প্রতি বছর। বাংলাদেশের ইকোনমি টিকে আছে রেমিটেন্সের জন্য। রেমিটেন্স পাঠাচ্ছে কারা? শ্রমিকরা, একদম দুর্বল যারা। তার মানে থেকে বটম 98% চেষ্টা করতেছে দেশটাকে বাঁচায় রাখার ইকোনমিক্যালি, আর টপ 2% হচ্ছে কি তার নিজের স্বার্থে বেসিক্যালি টাকাটা। বিদেশে না গেলে কি আসলে সেই অ্যাডভান্সমেন্টটা হয়ে যেত? আপনি কি মনে করেন সেটা যে আমরা যে ব্রেইন ড্রেইনগুলো হচ্ছে ওগুলো যদি অনেকটু কমানো যেত তাহলে কি অ্যাডভান্সমেন্ট হয়ে যাবে? ও যে বাংলাদেশিরা অবশ্যই বাংলাদেশকে নিয়ে চিন্তা করা উচিত। বাংলাদেশে অনেক অপরচুনিটি আছে। আপনি কি আসলেই বাংলাদেশকে নিয়ে এতই আশাবাদী? স্যাক্রিফাইস বাদ দেন ভাই, আপনি জেনুইনলি ইনভেস্ট করেন, আপনার সময়, আপনার মেধা জেনুইনলি দেশে ইনভেস্ট করেন। স্পেশালি আমি বলতেছি ওই টপ 40 লক্ষ মানুষকে আমি বলতে, আপনি যদি ইনভেস্ট করেন দেন ইনশাল্লাহ এই দেশটা আপনাকে অনেক ভালো কিছু দিতে পারে। সেটা হচ্ছে আমার কথা। আপনি ইনভেস্টই করেন, আপনি রিটার্ন পাবেন, ভালো রিটার্নই পাবেন, এবং রিটার্নটা পাবেন ফাইন্যান্সিয়াল, ইমোশনাল সবভাবে, কারণ বাংলাদেশে প্রচুর অপরচুনিটি আছে। আজকের পডকাস্টটি একটু ভিন্ন, কারণ আজকে আমরা আলোচনা করব এমন কিছু বিষয় নিয়ে যেগুলো প্রতিদিন আমাদের আলোচনায় আসে না, কিন্তু এগুলোই আমাদের সন্তানদের ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ এবং সোসাইটিকে গভীরভাবে এফেক্ট করে। আজকে আমাদের সাথে আছেন সবার পরিচিত ইয়াহিয়া আমিন, যিনি মুসলিম আইডেন্টিটি, জিওপলিটিক্স, মাইগ্রেশন, ওয়েস্ট এবং বাংলাদেশের ফিউচার নিয়ে অনেক কথা বলেন। আর এই এপিসোডে আমি ওনাকে চ্যালেঞ্জ করব এবং কিছু ডিফিকাল্ট কোয়েশ্চেন্স ওনার সামনে রাখবো। সো লেটস বিগিন, এনজয় দ্য শো। আসসালামু আলাইকুম ইয়াহিয়া ভাই, ওয়েলকাম টু দ্য সিমরা খান পডকাস্ট। থ্যাংক ইউ আপু ফর ইনভাইটিং মি। কেমন আছেন ভাইয়া? ভালো আছি, আপনি কেমন? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া, রিসেন্টলি আপনার অনেক কন্টেন্টস আমার সামনে আসতেছে। হঠাৎ করে আপনার এই জিওপলিটিক্স নিয়ে এত ইন্টারেস্ট কিভাবে জাগলো, আর জিওপলিটিক্স নিয়ে আপনি কেন এত কন্টেন্টস বানাচ্ছেন? যে কোনো সমাজের ড্রাগ প্রবলেম আপনি আসলে কখনো রিহ্যাবিলিটেশন সেন্টার বানায় ঠিক করতে পারবেন না। যে কোনো সমাজের ধরেন পরকীয়া বা ডিভোর্সের প্রবলেম আপনি কখনো কাউন্সিলিং করে ঠিক করতে পারবেন না। মানে হ্যাঁ, ওই ইন্ডিভিজুয়ালকে হেল্প করতে পারবেন, বাট কেউ আসলে, আমাদের দেশে সোশ্যাল সাইকোলজি একরকম মারা গেছে। আমাদের দেশে মানে কালেকটিভ মানুষের বিহেভিয়ার নিয়ে কেউ কথা বলে না। ধরেন কালেকটিভলি আমাদের প্রবলেম কি, মানসিক স্বাস্থ্যের জায়গা থেকে। সো সেই জায়গা থেকে আপনার দুইটা বই আমাকে খুব স্ট্রংলি আমি বলবো যে ইনফ্লুয়েন্স করে। একটা হচ্ছে ফ্রান্সিস ফেননের কাজ, সাইকিয়াট্রিস্ট। ও 1952-তে ওনার যে কাজগুলো, পার্টিকুলার ওনার যে বই ব্ল্যাক স্কিন হোয়াইট মাস্ক, ওইটা আমাকে, উনি যদিও আলজেরিয়ার কনটেক্সটে বলছিলেন, ওইটা আমাকে খুব গভীরভাবে প্রভাবিত করে পলিটিক্স নিয়ে কথা বলার জন্য। আর দুই নম্বর হচ্ছে গিয়ে আপনার লয়েডের বই ফাউন্ডেশনস অফ সাইকো হিস্ট্রি। তো ওইখানে উনি বেসিক্যালি আপনার কালেকটিভ ট্রমা নিয়ে কথা বলেন, জেনারেশনাল ট্রমা নিয়ে কথা বলেন, এবং ওই জিনিসগুলো আমাকে আসলে প্রচণ্ডভাবে এফেক্ট করে, যেটার জন্য আমি আসলে মনে করি যে আপনার কেন আমাদের পলিটিক্সের একটা ফান্ডামেন্টাল কিছু নলেজ, এবং এইটা আমাদেরকে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, অ্যাজ আ ফ্যামিলি এবং আমাদের মেজর ডিসিশন মেকিং কীভাবে এফেক্ট করে, সেই জায়গাটা আলোচনা করাটা আমাদের জন্য খুবই রেলেভেন্ট। ওকে, তো আমি ধরেন একজন নর্মাল মানুষ, আমি জিওপলিটিক্স হ্যাঁ শুনেছি, জিওপলিটিক্স বেসিক্যালি আমার মতন মানুষ যারা নর্মাল জীবিকা চাকরি করছে তাদের জন্য আসলে জিওপলিটিক্স কেন ইম্পর্টেন্ট হবে? আচ্ছা, সো ধরেন আপনি আপনার লাইফে যে ডিসিশনগুলো নিতেছেন অথবা আপনার যে এক্সপিরিয়েন্স অথবা যে বিহেভিয়ার, এইটা আসলে হাওয়া থেকে আসে নাই। ধরেন আমি একটা ছোট প্রশ্ন দিয়ে শুরু করি যে বাংলাদেশ কেমন করতেছে বা বাংলাদেশ সামনে কেমন করবে, এটা সবাই মনে করে একটা পলিটিক্যাল কোয়েশ্চেন, বাট আমি মনে করি এটা মোটে পলিটিক্যাল কোয়েশ্চেন না, এটা একটা সোশ্যাল কোয়েশ্চেন। এখন এবং এটা ইন্ডিভিজুয়াল লেভেলে এটা এফেক্ট করে। কীভাবে এফেক্ট করে? যে কোনো দেশ এইটা আসলে কীরকম করবে এটা ডিটারমাইন করে আসলে টপ 2% পপুলেশন। ধরেন আপনি বাংলাদেশের ক্ষেত্রে টপ 2% পপুলেশন কারা? এটা হলো 20 কোটি মানুষের মধ্যে 40 লক্ষ মানুষ রাফলি। এই 40 লক্ষ মানুষের লাইফের যে ডিসিশন,
সেই ডিসিশনের উপরে ডিপেন্ড করে দেশ কেমন করবে। এটার জন্য সবচেয়ে ভালো একটা বই হলো ওয়াই নেশনস ফেইল, এই বইটা। তো রবিনসনের বই খুব ভালো লেখছে, এবং ওই বইটার মূল কথা ছিল যে একটা নেশন ফেইল করা আসলে মূল কারণ হচ্ছে কি যে তার ইনক্লুসিভ সোশ্যাল ইনস্টিটিউটস। এখন প্রশ্ন হইলো যে ওই দেশের সোশ্যাল ইনস্টিটিউটগুলো কেন, যেমন পার্টিকুলারলি উনি এক্সাম্পল দিচ্ছে যে সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়া। হুম। সো নর্থ কোরিয়া অনেক বছর ভালো করে নাই, সাউথ কোরিয়া হঠাৎ করে ড্রামাটিক্যালি খুব ভালো করছে, যদিও নর্থ কোরিয়া ভালো করার অনেকগুলো চান্স ছিল, কিন্তু সাউথ কোরিয়া ভালো করছে। সাউথ কোরিয়া বাংলাদেশের থেকেও পিছিয়ে ছিল একটা সময় পার ক্যাপিটাল জিডিপিতে, এখন সে বাংলাদেশ থেকে $10,000 প্লাস তার পার ক্যাপিটাল জিডিপি। এবং উনি বলছেন এটার এক্সাম্পল দিয়ে, যেটার মেইন রিজনটা হইল গিয়ে কি তার ইনক্লুসিভ সোশ্যাল ইনস্টিটিউটস। ইনক্লুসিভ, এখন প্রশ্ন হচ্ছে ইনক্লুসিভ সোশ্যাল ইনস্টিটিউট তৈরি করে কারা? যারা মেধাবী এবং যারা সচ্ছল, দুইটা গ্রুপ, তারা ফাইন্যান্সিয়ালি সিকিউর এবং যারা মেধাবী। আচ্ছা, এখন বাংলাদেশের ক্ষেত্রে সেই পপুলেশনটা কারা? টপ 40%, সরি টপ 2%, মানে 40 লক্ষ মানুষ। যে কোনো দেশ, আমরা যতই বলি যে মাহাতির মোহাম্মদ আসলে মালয়েশিয়াকে উদ্ধার করছে, না, মালয়েশিয়ার ওই সোশ্যাল ইনস্টিটিউটগুলো ছিল যেইটা মাহাতির মোহাম্মদের নেতৃত্বকে কমপ্লিমেন্ট করে সেটাকে সামনে আগে নিয়ে গেছে। সেম উইথ সাউথ কোরিয়া। হাওয়ার থেকে কোনো লিডার এসে আসলে ওই দেশকে কখনো উঠাইতে পারে না যদি না ওই দেশের টপ মানুষগুলোর মধ্যে ওই ইচ্ছা বা আগ্রহ থাকে। কি বুঝাইতে পারছি? সো আমাদের দেশে কোনো মহান নেতা এসে আমাদেরকে উদ্ধার করবে, এটা আসলে মহান নেতার পক্ষে সম্ভব না। এবং আমাদের ধর্ম সেম কথাটা বলে। আপনি যদি দেখেন যে আমাদের ধর্মের দুইটা মানে খুব ইম্পর্টেন্ট, মানে পার্টিকুলারলি মুসা আলাইহিস সালামের কথা সবচেয়ে বেশিবার আসছে। মুসা আলাইহিস সালাম তার জাতিকে নিয়ে আগাইতে পারে নাই। কেন পারে নাই? কারণ বনি ইসরায়েল দুষ্ট প্রকৃতির ছিল। হ্যাঁ, তো বনি ইসরায়েলের বৈশিষ্ট্য আর বাঙালিদের বৈশিষ্ট্য প্রায় কাছাকাছি। এদেরকে আপনি উঠাইতে পারবেন না, এরা উঠতে চায় না। আবার অন দ্য আদার হ্যান্ড সাহাবীদেরকে প্রশংসা করেছে, কারণ সাহাবীরা উঠতে চাইছে। সো ডেফিনেটলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব সবচেয়ে ভালো নেতৃত্ব ছিল, বাট এট দ্য সেম টাইম মুসা আলাইহিস সালামও আগাইতে পারতো যদি ওনার জাতি ওনাকে আগাইতে দিত, কিন্তু ওনার জাতি কিছুই করতে চায় না। এই জন্য বেসিক্যালি উনি সর্ট অফ কি বলবো, ইন্ডিভিজুয়ালি ডেফিনেটলি উনি বেস্ট অফ দ্য বেস্টদের একজন, বাট এট দ্য সেম টাইম ওনার জাতি ওনাকে দেন। এবং বনি ইসরায়েলকে নিয়ে বারবার আলোচনাটা কেন করা হয়েছে? বিকজ আল্লাহ বুঝাইতে চাইছেন কোনো নেতা তোমাদের উঠাইতে পারবে না যদি না তোমার জাতির মধ্যে ওই কালেকশন অফ পিপল থাকে। এখন দেখেন আমাদের বাংলাদেশিদের একটা যেটা বাস্তবতা, সেটা হইলো যে আমরা মনে করি যে আমরা একটা পরাজিত ভাঙা নেশন নিঃশর্তভাবে। সো আমরা বেসিক্যালি খারাপ আছি, খারাপই থাকবো, আমাদের দেশের খুব ভালো কিছু হবে না, খারাপ হইলে মনে হয় এটাই হওয়ার কথা, ভালো কিছু হইলে আমরা অবাক হই, এরকম। সাম্প্রতিক সময় রামিসার হত্যাকাণ্ড যদি আপনি দেখেন, যে মানুষ ডেফিনেটলি অসম্ভব কষ্ট পাইছে, কষ্ট পাওয়ার মতো একটা ঘটনা, কিন্তু এই কথাটা কিন্তু আসে নাই যে বাংলাদেশে রামিসার হত্যাকাণ্ডের যে বিচারটা সেটা দ্রুততম হয়েছে, সময় হয়েছে, 6 কার্য দিবসে হয়েছে। তো এই যে ব্যাপারটা যে আপনার মাসুম ভাই একজন লাইভ স্টোরি নামে একটা চ্যানেল পরিচালনা করেন, উনি 2 দিন আগে একটা ভিডিও করছেন, মহাখালী ফ্লাইওভারে একটা ছোট গর্ত পাওয়া গেছে, ওই গর্ত দিয়ে মানুষজন হাইজ্যাকাররা বের হইতো। তো ওই একটা ভিডিও সম্ভবত আমার প্রায় 50 লাখের বেশি মানুষ দেখছে একদিনে প্রায়। অ্যান্ড উইদিন 24 আওয়ার্স ওনাকে উপসচিব যোগাযোগ করছেন, এবং ওই যেই ইয়েটা ছিল, যে ছিদ্রটা দিয়ে সুরঙ্গের মতো জায়গা দিয়ে আসতো, ওইটা বন্ধ করা হয়েছে অফিসিয়ালি, এবং ওনাকে থ্যাংক ইউ বলা হয়েছে এটাকে প্রচার করার জন্য, এবং পুরো ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু যখন এটা সমাধান করা হয়েছে তখন কিন্তু এটার প্রচার 1 লাখ হয়নি। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে অবশ্যই বাংলাদেশের অনেক সমস্যা, কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গিয়ে আমাদের সাইকোলজির, আমাদের বিহেভিয়ারে, যে আমরা মনে করি যে এই দেশটাকে নিয়ে আমাদের যে টপ 40 লাখ মানুষ যারা এই দেশটা গড়ার কথা, তারা মনে করে তাদের দায়িত্ব এটা না। তারা মনে করে তাদের দায়িত্ব হলো অ্যাভয়েড করা, এবং তাদের দায়িত্ব হচ্ছে গিয়ে যে বেসিক্যালি তাদের নিজেদের পরিবার নিয়ে চিন্তা করা, নিজেদেরকে নিয়ে চিন্তা করা, নিজেদের অ্যাডভান্সমেন্ট নিয়ে চিন্তা করা, নিজেদেরকে নিয়ে চিন্তা করা। বাট তারাই যে রেসপন্সিবল, আমাদের যে টপ 40 লক্ষ মানুষ মেধাবী এবং সচ্ছল, এদের কারণেই যে দেশের এই অবস্থা, এবং এরাই যে এক জেনারেশনে দেশকে উঠায় চেঞ্জ করে ফেলতে পারে কমপ্লিটলি, এটা আমি গভীরভাবে বিশ্বাস করি। তাদেরকে আমি উৎসাহ দেওয়ার চেষ্টা করি। এরা সারা জীবন শুনছে হচ্ছে গিয়ে, বড় হয়েছে এটা শুনে যে ওয়েস্টের অপরচুনিটি এবং আমার দেশের চ্যালেঞ্জ। আমি তাদেরকে বলতে চাই আমার দেশের অপরচুনিটি এবং ওয়েস্টের চ্যালেঞ্জ, এই জন্য এটা নিয়ে এত কথা বলি। তো আপনার এই সব কথাবার্তা বলেন বা আপনার চিন্তাভাবনা বলেন, সবকিছু নিয়ে কিন্তু অনেক বেশি সমালোচনা করে, সবাই করে, অনেক ধরনের সমালোচনা হয়। তো এইটাকে আপনি কিভাবে দেখেন? আমি যেভাবে দেখি সেটা হচ্ছে গিয়ে যে গাছে আম ধরে সেই গাছেই মানুষ ইট মারে। আমাদের গ্রামে একটা কথা আছে, যে গাছে আম হয় না সে গাছে কেউ ইট মারে না। আমি মনে করি যে আমি ডেফিনেটলি সোসাইটির ওই সেন্সিটিভ ইস্যুগুলো নিয়ে কথা বলি যেগুলো আনপপুলার,
তো রাইট। আপনি যখন আনপপুলার কথা বলবেন তখন মানুষজন কয়েকজন আপনার উপর আপসেট হবে, কয়েকজন আপনাকে অসম্ভব পছন্দ করবে, এটাই স্বাভাবিক। সো আমি কথাগুলো বলার আগেই জানি যে আমি গালি খাবো একটা গ্রুপের কাছ থেকে, আবার একটা গ্রুপ জিনিসটাকে খুব আপহোল্ড করবে। অ্যান্ড কেউ গালি খেতে পছন্দ করে না, বাট আই অ্যাকসেপ্ট ইট। এবং আমি এটা এরকম না যে আমি খুব সারপ্রাইজ যে আমাকে গালি দিচ্ছে, আমি জানতাম আমাকে গালি দিবে এই কথাগুলো বলার আগে বা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার আগে। আসলে গালি দেওয়ার ব্যাপারটা হচ্ছে যারা দিচ্ছে তারা জিনিসটা কতটুকু বুঝতেছে হুম। বা কনসেপ্টটা কতটুকু নিয়ে চিন্তা না, করে তারা হয়তো সিম্পলি আমার and সাথে অ্যাগ্রি করে না, অ্যাগ্রি দ্যাটস করে ফাইন। না, অ্যাগ্রি করে না, হ্যাঁ, এক্স্যাক্টলি। এই যেমন আমি একটু আগে একটা কথা বললাম যে আমি মনে করি যে কোনো পলিটিশিয়ান দেশকে উদ্ধার করতে পারে না। এটা কোনো হচ্ছে লিডার সোশ্যাল, করতে পারে না। হ্যাঁ, এটা হুম। সোশ্যাল ইস্যু। এটা হচ্ছে গিয়ে দেশের সাকসেস হচ্ছে বটম আপ, টপ টু বটম না। মানে সমাজের মধ্যে ওই মানুষ থেকে ইনস্টিটিউট তৈরি হয়, ওই ইনস্টিটিউটগুলো থেকে ওই লিডারশিপ তৈরি হয়, ওই লিডারশিপ দেশটাকে আগায় নিয়ে যায়। লি কুয়ান ইউ এসে সিঙ্গাপুরকে উদ্ধার করে নাই। সো এই জন্য মানে আমরা যতই আওয়ামী লীগ, বিএনপি বা জামাত ইসলাম, বামপন্থী ডানপন্থী নিয়ে কথা বলি না কেন, আমি মনে করি যে এগুলো সবই আসলে শ্যালো ডিসকাশন। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমি মনে করি সমাজে যখন স্ট্রং সোশ্যাল ইনস্টিটিউট থাকবে তখন অটোমেটিক্যালি পলিটিশিয়ানরা একটা লাইনের মধ্যে থাকবে, সেটা যে দলেরই হোক, তাকে থাকতে হবে। কিন্তু যখন সোশ্যাল ইনস্টিটিউট থাকবে না তখন পলিটিশিয়ানদেরও করাপশনের বাইরে যাওয়ার কোনো ইনসেন্টিভ থাকবে না, ব্যুরোক্রেসিরও থাকবে না, কারোরই থাকবে না। সো আমি এই জায়গাটা এই জন্য আমি মনে করি যে রেসপন্সিবিলিটি হচ্ছে কি ওই টপ 40 লাখ মানুষের। আমি কন্টেন্ট করি ওই 40 লাখ মানুষের মধ্যে যদি 1 লক্ষ মানুষও যদি এটাকে মনোযোগ দিয়ে শোনে এবং পজিটিভলি প্রভাবিত হয়, আমি মনে করি বাংলাদেশ এক জেনারেশনে সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করতে পারে। বাংলাদেশের জন্য এখন ইমপ্রুভ করার জন্য একটা জেনারেশনে বাংলাদেশের সিগনিফিকেন্ট ইমপ্রুভ করা সম্ভব। তো বাংলাদেশের এত সমস্যা আমরা সবাই জানি, আপনিও বললেন। তাহলে আপনার অনেক ভিডিওতে দেখি যে আপনি ইউরোপ আমেরিকাকে নিয়ে খুব ক্রিটিসাইজ করেন, খুব ক্রিটিক করেন। তাহলে ওদেরকে নিয়ে এত কথা বলেন কেন যখন দেখতেছেন যে না বাংলাদেশে তো এত সমস্যা? দেখেন, বাংলাদেশের মেধাবীরা যায় কই? আপনি যদি চিন্তা করেন তারা ইউরোপ আমেরিকাতেই যায়। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের, আমি এটা একটু সময় নিয়ে অ্যান্সারটা দিব, বাংলাদেশের মানুষ যতক্ষণ পর্যন্ত মনে করবে যে ওয়েস্ট ইজ দ্য বেস্ট, বাংলাদেশের কোনো দিন উন্নতি হবে না, কোনোভাবেই সম্ভব না। দেখেন, একটা মানুষ ধরেন মনে করে যে তার দেশ খারাপ, তার দেশের ভালো কিছু হওয়া সম্ভব না, এবং তার গায়ের রং ময়লা, এবং তার পক্ষে তার বা তার বাবা মা যা কিছুতে বিশ্বাস করতো সেটা দিয়ে আসলে আগানো সম্ভব না এই মানুষের পক্ষে, এবং সে মনে করে ওয়েস্ট হচ্ছে গিয়ে সব দিক থেকে পার্মানেন্টলি ভালো, তার পক্ষে কখনোই তার দেশকে নিয়ে স্বপ্ন দেখা, তার দেশের জন্য দেশে ইনভেস্ট করা উইথ দ্য হোপ দ্যাট দেয়ার ইজ আ লাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল, ওই জিনিসটা হাল না ছাড়া কোনো দিনও সম্ভব না। দ্যাট ইজ ওয়াই এটা এত সিগনিফিকেন্ট। এবং এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ওয়েস্ট, একটা হচ্ছে আমরা। আমি এটা একটু বুঝাই বলি। দেখেন, এই যে আমরা ওয়েস্টকে বেস্ট মনে করি বা ওয়েস্টকে নিঃশর্তভাবে মনে করি যে আচ্ছা ঠিক আছে, দ্য হোয়াইট প্রফেসর উইল নেভার লাই, এই যে একটা মাইন্ডসেট আমাদের আছে সাইকোলজিক্যালি, এটা কিন্তু হাওয়া থেকে আসে নাই। এই জিনিসটা নিয়ে ফ্রান্সিস ফেরনের যে বইটা ব্ল্যাক স্কিন হোয়াইট মার্কস 1952 এর বইটা, ওইটা উনি আলজেরিয়ার যখন উনি কলোনাইজেশন এবং ইন্টেলেকচুয়াল কলোনাইজেশন নিয়ে কিন্তু উনি কথা বলতেছিলেন। উনি কি বুঝাতে চেয়েছে? উনি বলতে চেয়েছে যে যারা লম্বা সময় কলোনাইজ থাকে, যেমন আমরা 200 বছর কলোনাইজ ছিলাম, কাদের দ্বারা? ব্রিটিশদের দ্বারা। এবং তার আগে ঢাকা ছিল ওয়ান অফ দ্য রিচেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড। ওই সময় আমি বলছি 1700 সালের কনটেক্সটে, পৃথিবীর কনটেক্সটে ঢাকা ওয়াজ ওয়ান অফ দ্য রিচেস্ট সিটি অফ দ্য ওয়ার্ল্ড, দ্য গ্রেটার ঢাকা। এবং তারপরে যে আমরা মোটামুটি ফকির হয়ে গেলাম, এই ফকির আমরা আমাদের করাপশনের জন্য হই নাই। আমি যদি 1947 পর্যন্ত হিস্ট্রিটা বলি, এটা হয়েছে কারণ ব্রিটিশরা সব কিছু নিয়ে গেছে। ওইটা নিয়ে শাশি তাহর, প্রফেসর শাশি তাহর ইন্ডিয়ার, উনি অনেক লম্বা আলোচনা করছেন, বই লেখছেন অ্যান্ড এভরিথিং। ওনার আলোচনা উনি বলছেন $45 ট্রিলিয়ন সব পরিমাণ সম্পত্তি নিয়ে গেছেন, এবং মানব ইতিহাসের সবচেয়ে জঘন্যতম দুর্ভিক্ষগুলো ঘটানো হয়েছে মাল্টিপল টাইম বাই ব্রিটিশ। সেইখান থেকে আমাদের যে জেনারেশনাল ট্রমা হয়েছে, কালেকটিভ ট্রমা হয়েছে, এইটার জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা নিজেদেরকে সবসময় ইনসিকিউর মনে করি, ইনফিরিয়র মনে করি, নিজেদেরকে ময়লা মনে করি, নিজেদেরকে তুচ্ছ মনে করি, যেটা আমরা করতাম না। সো No, we have a colonial mindset. Like আমরা think- কলোনাইজড, হ্যাঁ, আমরা colonized তো আমরা ওই colonial mindset নিয়ে আমরা আছি। ইন্টেলেকচুয়ালি আমরা কলোনাইজড। আমরা মনে করি আমাদের খুব বেশি ভালো কিছু হওয়ার কথা না, খুব না। বেশি ভালো কিছু হওয়ার কথা আমাদের না। আমরা রাস্তায় একটা ফরেনারকে দেখলে আমরা মনে করি আরে সে তো খুব উন্নত, রাইট, সে ওকে। সব তো কিছু। এখন সেই জায়গাটা যেটা হয়েছে, সো আমাদের মধ্যে যে জিনিসটা চলে আসে যে আমরা ছোট, আমরা পারবো না, আমাদেরকে দিয়ে হবে না, এই জিনিসটা আলজেরিয়াতে আছে, এই জিনিসটা নাইজেরিয়ানরা প্রচুর ন্যাচারাল রিসোর্স পাচ্ছে কিন্তু উঠতে পারে না, বিকজ তারা নিজেদেরকে সিম্পলি মনে করে যে তারা ভালো না, অ্যাটলিস্ট একটা লম্বা সময় তারা মনে করতো। সো অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশিদের যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে কি বাংলাদেশিরা নিজেদেরকে গালি দিয়ে আরাম পায়।
বাংলাদেশিরা সিম্পলি মনে করে যে আমি আমার যে আশেপাশের পরিবেশ আছে এই পরিবেশে ভালো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নাই, এবং এইটা ওই মাইন্ডসেট থেকে আসে বিকজ আমরা এত বছর ধরে কলোনাইজ ছিলাম, যেটার জন্য আমাদের জাস্ট ওই জেনারেশনাল ট্রমা থেকে আমাদের মধ্যে এটা চলে আসে যে আমরা আসলে খুব একটা ভালো না, বা আমাদেরকে দিয়ে খুব ভালো কিছু হবে না। আমি একটা খুব মানে খুব ছোটো ছোটো কতগুলো এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, যে আপনার এই মুহূর্তে আমি যখন বসে আছি, আমাদের ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে না, ওয়ার্ল্ড কাপের ফুটবলটা বানাইছে কারা জানেন? পাকিস্তান। পাকিস্তানের একটা শহর থেকে ফুটবলটা বানানো হয়, কারণ তারা অনেক বছর ধরে ফুটবলের ক্রাফটসম্যানশিপে এত ভালো যে কোম্পানি রিডার্স, কিন্তু তারা বানায় পাকিস্তানে। আচ্ছা। আমরাও বাংলাদেশিরাও ঢাকা হিস্টোরিক্যালি ক্রাফটসম্যানশিপে ভালো, বাট এই যে ক্রাফটসম্যানশিপ, সেখান থেকে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এখানে আমাদের মেধাবী ছেলেমেয়েরা কি এটাতে বিশ্বাস করে না? বিশ্বাস করে না। আচ্ছা, আমাদের মেধাবী ছেলেমেয়েরা কি এটাতে বিশ্বাস করে যে আমাদের দেশে একটা অলৌকিক ঘটনা গত মাসে ঘটে গেছে, যেটা সারা পৃথিবীতে হয় না? সেটা হইল, সারা পৃথিবীতে কোথাও কখনো 1 কোটি পশু স্লটার হয় না মাত্র 2-3 দিনে। 1 কোটি পশু, এবং আপনার লক্ষ কোটি টাকা ধনী মানুষ থেকে গরিবে চলে যায় মাত্র 2 থেকে 4 দিনে, Right. এবং এটা সারা পৃথিবীতে কোথাও হয় না, কোনো মুসলিম কান্ট্রিতে এটা হয় না এই স্কেলে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি দেখবেন কি ট্রাক থেকে নামার সময় গরুটি মারা গেল, হ্যাঁ অমুকের গরু Negative. বিক্রি হয় নাই। দ্য পারসেপশন ইজ দেশে খালি নেগেটিভই হয়, বাট এই যে আমাদের 2টা ঈদকে কেন্দ্র করে রমাজানে আপনি যদি চিন্তা করেন যে ডোনেশন এবং জাকাত হয়, লক্ষ কোটি টাকা ধনী থেকে গরিবের হাতে যায়। আবার আপনি যদি গরু চিন্তা করেন এবং পশু কোরবানি চিন্তা করেন, লক্ষ কোটি টাকা চলে যাচ্ছে। 1972 সালে বাংলাদেশের অর্থনীতি কিচ্ছু ছিল না, মাত্র যুদ্ধ শেষ হয়েছে। পাকিস্তান এবং ইন্ডিয়া আপনি চিন্তা করেন, তারা তো বেসিক্যালি ওই সেন্সে 1947 থেকে যাত্রা শুরু করতে পারছে, আমরা যাত্রা শুরু করছি 1972-তে। Right. আপনি ইমাজিনেট করেন আমাদের পার ক্যাপিটাল জিডিপি এখন ইন্ডিয়া এবং পাকিস্তানের থেকে বেশি। এটা খুবই সিগনিফিক্যান্ট। ডেফিনেটলি আমরা এখনো খারাপ করতেছি, বাট দ্য ফ্যাক্ট দ্যাট আমরা এতটা পরে ওদের থেকে শুরু করতে পারছি এবং এখন আমাদের পার ক্যাপিটাল জিডিপি তার থেকে বেশি, এবং পাকিস্তানের থেকে প্রায় ডাবল। পাকিস্তান হচ্ছে 1600, আমাদের হচ্ছে গিয়ে 2950 এখন। Okay. আপনি কোনো মেধাবীকে এটা বলতে শুনবেন না, কাউকে বলতে শুনবেন না। আপনি কাউকে বলতে শুনবেন না আজকে বুয়েটে 4টা MIT-তে PhD করা ছেলে মেয়ে ব্যাক করে বুয়েটে পড়াচ্ছে, এবং বাংলাদেশের এরকম অসংখ্য ভালো ভালো মানুষজন ভালো কিছু করার চেষ্টা করতেছে। কিন্তু দ্য প্রবলেম ইজ, এটা বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস করে না যে এখানে বাংলাদেশে ভালো কিছু অসম্ভব, বিকজ তাকে কেউ এই কথাটা বলে না, এবং তার যে জেনারেশনাল ট্রমা এটা তাকে সাবকনশিয়াসলি এফেক্ট করে যে এই দেশটা ছাড়লে আমার ভালো কিছু হবে, এই দেশে আমার ভালো কিছু করা সম্ভব কখনোই না। হবে না। অন দ্য আদার হ্যান্ড, ওয়েস্ট সবসময়ই চাইছে যে এই সাইকোলজিক্যাল কলোনাইজেশনটা থাকুক, সে ওইভাবে করেই তৈরি করছে। সে তার আপনার ভিসা সিস্টেম থেকে শুরু করে তারা যত রকম প্রসেস তৈরি করেছে, তারা চাইছে আমরা মেধাবীদেরকে নিয়ে নিব। কেন? কারণ আমেরিকার একজন খুবই বিখ্যাত প্রফেসর এই কথাটা বলছে যে আমেরিকা হয়েছে তার H1B ভিসা এবং F1 ভিসার জন্য, যেটা দিয়ে সে তার পৃথিবীর ট্যালেন্টদেরকে সে অ্যাট্রাক্ট করতে পারছে। এবং সে বলছে আমেরিকা এখন কলাপস করবে, কারণ এটা এখন আর কাজ করতেছে না, কারণ চাইনিজরা চায়নায় ব্যাক করতেছে, ইন্ডিয়ানরা ইন্ডিয়ায় ব্যাক করতেছে। সে উত্থানটাও বলছে, পতনটাও বলছে। তারা জানতো তারা যতক্ষণ পর্যন্ত মেধাবীদেরকে তারা অ্যাট্রাক্ট করতে পারে, ওই যে 40 লাখ মানুষ যাদের বাংলাদেশ গড়ার কথা, তারা আজকে পেন্টাগনে কাজ করে, সিলিকন ভ্যালিতে কাজ করে, তারা বিভিন্ন জায়গায় তারা কাজ করে, তারা ইন্টেলে গিয়ে দেখেন কি পরিমাণ বাংলাদেশ ছেলে পেলে আছে। আমি কোনোভাবে বলতেছি না তারা অনৈতিক কাজ করতেছে, না না, তারা আমার থেকে অনেক বেশি ট্যালেন্টেড এবং Working মেধাবী। hard. বাট হোয়াট আই অ্যাম সেইং ইজ দ্যাট আমরা যদি বাংলাদেশ একটা ইকোসিস্টেম তৈরি করতে পারতাম তাদেরকে সহ, যেখানে তারা বাংলাদেশে ওই টাকা এবং মেধা রিসোর্স ইনভেস্ট করতো, তাহলে বাংলাদেশের পার ক্যাপিটাল জিডিপি এখন 3000-এর নিচে, সেটা 10,000 পার হয়ে যেত। বাংলাদেশের 2050-এর মধ্যে জিডিপি $2 ট্রিলিয়ন চলে যেত, এবং এখন 500-তে পৌঁছাইছে। সো 500 বিলিয়নে পৌঁছাইছে, উইচ ইজ সিগনিফিকেন্ট অ্যাগেইন। কারণ আমার মনে আছে 2022-23-এ যখন সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বক্তব্য দিত যে আমাদের খুব তাড়াতাড়ি 2025-এর মধ্যে $500 বিলিয়ন হয়ে যাবে, সবাই হাসাহাসি করতো। এখন কিন্তু হয়ে গেছে, তাতে দেশের সব সমস্যার সমাধান হয়নি, আমি কখনোই বলতেছি না, কিন্তু আমি বলছি পলিটিশিয়ানদের হাতে সব সমস্যার সমাধান নাই। ওই যে 40 লক্ষ ছেলে মানুষ, তারা যখন দেশে এবং দেশের ব্যাপারে, তারা দেশে থেকে করুক অথবা বাইরে থেকে থাকুক, তারা যখন এই দেশের ব্যাপারে চিন্তা করবে, ইনভেস্ট করবে, স্বপ্ন দেবে, তাদের বিশ্বাস করবে যে 2050-এর মধ্যে বাংলাদেশের জিডিপি $2 ট্রিলিয়ন হবে, আমার পার ক্যাপিটাল জিডিপি 10,000 পাস হবে, এবং আমরা সিগনিফিকেন্টলি সাউথ কোরিয়া যদি ভালো করতে পারে আমরাও পারবো। ওরা যখন বিশ্বাস করে দিলে এমনিতেই হবে, ইরেসপেক্টিভ অফ পলিটিক্সে কী হচ্ছে। কিন্তু ওই জিনিসটা বিশ্বাস করানোর জন্য আমাদের যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে মানে আমেরিকা এবং ইউরোপিয়ানদের একটা লিডিং ক্লাস, তাদের কর্পোরেশন,
তারা যে ফান্ডামেন্টালি বর্বর অসভ্য নিচু জাত, এইটা আমাদেরকে বিশ্বাস করা খুব ইম্পর্টেন্ট, যে আমি আমার ট্যাক্সের টাকা ওইখানে দিব ক্যালিফোর্নিয়া বসে বসে, এটা যেন আমার লজ্জা লাগে। ওয়াই? আপনি দেখেন যে তাদের এন্টায়ার ইতিহাসটা গণহত্যার উপরে। তারা শুরু করছে আপনি যদি ব্রিটিশ এবং আমেরিকার রাইজ দেখেন, একদম শুরু থেকে এটা সৃষ্টি হয়েছে গণহত্যার উপরে। তারপরে তারা যখন সম্পদশালী হয়েছে, এই লন্ডন এবং নিউ ইয়র্ক তৈরি হয়েছে, কখনোই তৈরি হতো না যদি না তারা আফ্রিকাকে কলোনাইজ করতো এবং 200 বছর ধরে ইন্ডিয়াকে কলোনাইজ করতো। এখান থেকে সমস্ত সম্পদ তারা নিয়ে গেছে। এটা তাদের হিস্ট্রি, এটা তাদের হিস্টোরিয়ানদের বইয়ের লেখা, এটা আমার ইয়াহিয়া আমিনের কথা না, এটা তাদের কথা, যে তারা এভাবেই বড় হয়েছে। অ্যান্ড দেন এভাবে বড় হওয়ার পরে যারা তখন সমস্ত সম্পদ তারা ওইখানে নিয়ে গেছে এবং সারা পৃথিবীকে তারা তাদের দেশের তুলনায় বসবাসের অযোগ্য করে ফেলছে। সমস্ত মেধাবীরা ভালো অপরচুনিটিরা তাদের দেশে গেছে। দিস ইজ দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। এবং এখনও যদি আমরা দেখি, সেটা হচ্ছে গিয়ে যে চায়না ঘুরে দাঁড়ানোর আগ পর্যন্ত বা চাইনিজ ইকোনমিক রেভলিউশনের আগ পর্যন্ত আমেরিকা যদি পৃথিবীর কোনো কর্নারে শুনতো যে ডলারাইজেশনের কেউ চেষ্টা করতেছে, ডলারের বাইরে কেউ যাওয়ার চেষ্টা করছে, তার দেশের অবস্থা সে 12টা বাজায় দিত। এটা হয়েছে লিবিয়াতে, এটা হয়েছে সারা পৃথিবীতে। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে যে এখন আমাদের একটা সময় পৃথিবীতে, যখন পৃথিবীতে একটা বড় পাওয়ার ট্রানজিশন হচ্ছে, আমরা পৃথিবী একটা ইউনিপোলার ওয়ার্ল্ড, মানে পৃথিবী আমেরিকা, ইউনিপোলার মানে হচ্ছে গিয়ে পুরো পৃথিবীর সমস্ত নিয়ন্ত্রক হচ্ছে গিয়ে আমেরিকা এবং G7 কান্ট্রিজ, আমেরিকা, ব্রিটেন, এভরিথিং। সেখান থেকে এটা বের হয়ে আসতেছে। ডোনাল্ড ট্রাম্প নিজে চায়নাতে এসে ঘোষণা দিয়েছে আমরা এখন একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডে আছি। তার মানে হচ্ছে কি আমেরিকা স্বীকার করতেছে, একসেপ্ট করতেছে যে পৃথিবী এখন আর একটা সুপার পাওয়ার কন্ট্রোল করে না। পৃথিবী ফান্ডামেন্টালি এখন কন্ট্রোল করে আমেরিকা, চায়না এবং রাশিয়া। তার মানে হচ্ছে কি এই যে পৃথিবীতে যে পাওয়ারটা যে শিফট হইলো, এই শিফটে আমাদের বাংলাদেশের মতো দেশগুলো আমি মনে করি সুবর্ণ সুযোগ উঠে দাঁড়ানোর, বোঝার যে এখন আর শুধুমাত্র আমি আমেরিকা, কানাডা, ওয়েস্ট নিয়ে চিন্তা করব না, বরং আমি চিন্তা করব কি নিয়ে? আমি চিন্তা করব ওইখান থেকে আমি রিসোর্স নিতে পারি, পড়াশোনা করতে পারি, এক্সপিরিয়েন্স নিতে পারি, বাট আমি আমার দেশ, আমার সারাউন্ডিং, আমার ফেলো মুসলিম কান্ট্রির ইকোনমিগুলোর মধ্যে আমি সমন্বয় করে আমি তাড়াতাড়ি নিজেও গড়ে উঠবে এবং আমার দেশকে আমি গড়ে তুলব। না, এখান থেকে একটা কোয়েশ্চেনই আসে যে আচ্ছা, চায়না তো দে ওয়ার দ্য ফার্স্ট ওয়ান্স। আমি যদি বলি যে ইন্ডিয়া, বাংলাদেশও তখন চাইনিজ পিপলকে ওয়ার্ল্ডের যে কোনো কর্নারে যাবেন পাওয়া যায়। সো হাউ ডিড চায়না ডু ইট? সো চায়নাও তো ব্রেন ড্রেন হয়েছে, চায়নার থেকেও তো অনেক ব্রেইনিরা বা মেধাবীরা চলে গেছে আমেরিকা বা ইউরোপে, সেটেল করছে, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড সেটেল করছে। তো হাউ ডিড চায়না ডু ইট? একটা জিনিস চিন্তা করেন, পৃথিবীতে আমি একটা ডিফারেন্ট কোয়েশ্চেন করে আগাই। আপনি যখন কোনো বই লেখেন, সবাই জিজ্ঞেস করে কি, এ ভাইয়া আপু আপনার বইটা কত গেছে, সার্কুলেশন কত, তাই না? সবাই জিজ্ঞেস করে কত, মানে কেমন গেল, বাজারে কেমন গেল। কেউ বলে 2000, 5000, 6000। এখন ধরেন আইমান সাদিক বই লিখলে 5, 10, 15,000, 20,000 যায়। দ্যাটস আ বিগ নাম্বার। সো ইউ সি, মানে সবার মধ্যে কথা, হুমায়ুন আহমেদের বই 1 লাখ বিক্রি হয়েছে। ক্যান ইউ ইম্যাজিন যে একটা বই 1 বিলিয়ন সার্কুলেশন হয়েছে? ক্যান ইউ ইম্যাজিন 1 বিলিয়ন সার্কুলেশন হয়েছে? আচ্ছা, আমি বললাম পৃথিবীতে 3টা বই আছে, যে 3টা বই 1 বিলিয়ন সার্কুলেশন হয়েছে। এর মধ্যে একটা বই লেখা 2000 বছর আগের, সেটা হচ্ছে বাইবেল, এক্সপেক্টেড। এর মধ্যে আরেকটা বই লেখা হচ্ছে গিয়ে 1500 বছর আগে, সেটা কি কোরআন, সেটাও এক্সপেক্টেড। বাট আরেকটা বই আছে যে বইটা লেস দেন 100 বছরের মধ্যে লেখা হয়েছে। এইটার নাম হইল দ্য লিটল রেড বুক। এটা হচ্ছে গিয়ে চায়নার মাওয়ের লেখা। ওকে, লিটল রেড বুক 1.1 বিলিয়ন সার্কুলেশন হয়েছে। ক্যান ইউ ইমাজিন ইট? 100 বছরের নিচে, মানে 100 বছর পার হয় না ডেফিনেটলি বইটা লেখার। এখন আপনি যদি বইটা পড়েন, ডেফিনেটলি আমাদের দেশে বইটা হয়তো বা খুব বেশি মানুষ পড়ে না, বাট বইটা যদি আমি সামারি করি, বইটা পিওরলি একটা সাইকোলজি নিয়ে লেখা। উনি যেটা চেষ্টা করছে ওই সময় ওনার বইতে কন্টিনিউয়াসলি মানুষকে ন্যারেটিভ দেওয়া, যে চায়না যখন দাঁড়াবে তখন পৃথিবীর কেউ চায়নার সামনে দাঁড়ানোর সাহস পাবে না। এবং উনি যখন বইটা লিখতেছে তখন চাইনিজ মানুষ রাস্তায় বাথরুম করে, চায়নার পার ক্যাপিটাল জিডিপি, চায়না পুরোপুরি বিভক্ত, চায়নার কিছুই ঠিক নাই, চাইনিজ বলতে মানুষ সস্তা নকল বোঝে। ওই সময় উনি বসে বসে বইটা লিখতেছে, এবং উনি বইটা লিখতেছে পিওরলি, উনি সাইকোলজিস্ট ছিলেন না, বাট উনি বইটা লিখতেছে পিওরলি সাইকোলজির উপরে। কারণ উনি বলতেছে যে যতক্ষণ পর্যন্ত আমরা সাইকোলজিক্যালি কলোনাইজড, এবং বাংলাদেশিরা সাইকোলজিক্যালি কলোনাইজড, কারণ তারা মনে করে আমাদেরকে দিয়ে খুব ভালো কিছু হবে না, আমরা ময়লা, আমাদের চিন্তাভাবনা ময়লা, আমরা অসভ্য, আমাদেরকে দিয়ে খুব বেশি ভালো কিছু হবে না। যতক্ষণ তো এই সাইকোলজিক্যাল কলোনাইজেশন থেকে উনি মনে করছে ওনার কনটেক্সটে তারা বের না হবে, ততক্ষণ পর্যন্ত হবে না। এবং উনি এই জন্য এই বইটাকে বারবার মানুষকে পড়াইছে। ওদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মিলিটারি, ব্যুরোক্রেসি, সব কিছুতে মাওয়ের এই বই পড়তে হয়। অ্যান্ড ইটস আ পিওরলি
ইটস আ বুক অফ মানে রিলেটেড টু সাইকোলজি, যে তুমি কীভাবে নিজেকে ডিকলোনাইজ করবা, তুমি তোমার এই দেশ জাতিকে নিয়ে স্বপ্ন দেখবে। এবং দেখেন সেখান থেকে তারা ইউটিউবের অল্টারনেটিভ বানাইছে, ফেসবুকের অল্টারনেটিভ বানাইছে, এখন তারা বিওয়াইডি বানাইছে ইভিতে, যেটা টেসলাকে বিট করতেছে। সো এই যেই জিনিসটা, যে আপনি প্রথমে সাইকোলজিক্যালি ডিকলোনাইজড হবেন, তারপরে আপনি আপনার ইকোনমিকে দাঁড়া করাবেন, সোশ্যাল ইনস্টিটিউট বানাবেন, তারপরে আপনার বাংলাদেশ আবারও ওই জায়গায় ফেরত আসবে। বুড়িগঙ্গার মতো বহু নদী চায়নাতে ছিল, সবগুলো নদী আজকে আপনি দেখবেন একেবারে সুন্দর, একটা ময়লাও নাই। আমাদের বুড়িগঙ্গা নদীকে নিয়েও তো আমরা এই স্বপ্ন দেখতে পারি, কেন দেখতে পারবো না? তো আমরা থেমস নদীর গল্প আমাদের ছেলে মেয়ে কেন পড়বে, কেন সে বুড়িগঙ্গার গল্প পড়বে না, কেন সে বুড়িগঙ্গা নিয়ে স্বপ্ন দেখবে না? একটা বুড়িগঙ্গাকে বাঁচাইলে প্রতি বছর সেটা বিলিয়ন্স অফ ডলার ওভারঅল আমাদের জিডিপিতে ইনক্লুড হতে পারে। কেন আমাদের আজকে বুয়েটে অথবা এই যে মনে করেন আমাদের ছেলে পেলে এত ব্যাচেলার্স মাস্টার্স করে, কেউ কি আসলে বুড়িগঙ্গাকে কেমনে আবার ঠিক করা যেটা নিয়ে করে? কেন করে না? তারা করতেছে হচ্ছে কেমনে একটা পেপার লিখে পিএইচডি করতে যাও যায়, ফাইন, তুমি পিএইচডি করতে যাও, বাট একটা সময় তুমি ফেরত আসো, তোমার আইডেন্টিটিতে তুমি ফেরত আসো। কেন তুমি আপনার লুক অ্যাট ইরাক ওয়ার, লুক অ্যাট গাজার গণহত্যা যেটা আমরা দেখলাম, লাইভ স্ট্রিম গণহত্যা আমরা দেখলাম, এটা কারা করছে? এখানে কারা ফান্ডিং করতেছে? কেন আমি সারা জীবন কমফোর্টেবলি ওয়েস্টকে টাকা দিয়ে যাব? ঠিক আছে, আমি যদি 500 বছর আগের ইতিহাস দেখি, যখন কর্দোবাতে ইউরোপিয়ানরা আসতো পড়তে 500 বছর আগে, 1400 সালে, সেই সময় কারণ তখন ইউরোপ হচ্ছে অন্ধকার, মুসলমানরা হচ্ছে পৃথিবীতে আলো জ্বালায় রাখছে, ইউরোপিয়ানরা পড়তে আসতো। ইউরোপিয়ানরা তো তখন পড়তে এসে থাকে নাই, তারা চলে গেছে তাদের ইউরোপকে বিল্ড করতে। তারা বুঝতে পারছে যে না, মুসলমান তারা ভালো করছে, কিন্তু আমরা আমাদের মতো বানাবো। তারা ইউরোপকে গড়ে তুলছে, পরে তারা মুসলিম দেশগুলোকে কলোনাইজ করছে। দেন কেন আমরা এত কমফোর্টেবলি তাদের সিভিলাইজেশনে গিয়ে কন্ট্রিবিউট করবো, যখন আমরা জানি তাদের সিভিলাইজেশন গণহত্যার উপরে দাঁড়ায় ছিল, গণহত্যার উপরে টিকে আছে, এবং এখনও তাদের $40 ট্রিলিয়ন ন্যাশনাল ডেট, যেটা তাদের সলভ করার কোনো সমাধান তারা পাচ্ছে না, তারা খুঁজতেছেও না। তারা তাদের নিজেদের দেশের মানুষকেও এখন এক্সপ্লয়েট করতেছে, মিডল ক্লাসকে। একটা ছোট রিকোয়েস্ট, এই এপিসোডটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরকম আরো ইনফরমেটিভ ভিডিওস কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। সো লেটস গেট ব্যাক টু দ্য শো। তাহলে আপনি কিভাবে কি বলবেন যে এই যে ট্যালেন্টেড যারা আছে বা এই যে 2% যারা অ্যাকচুয়ালি ওদেরখান থেকেই কিন্তু বাইরে চলে যাচ্ছে বা বাইরে যাওয়ার স্বপ্নটা দেখতেছে। স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্নটা তো পূরণও করতে হবে। তো দে হ্যাভ দ্য অ্যাফোর্ডেবিলিটি এজ ওয়েল। সো হাউ ডু ইউ থিঙ্ক দ্যাট দিস ট্যালেন্টেড পিপল ক্যান বি রিস্ট্রেইনড, মানে আমাদের বাংলাদেশে রাখা যায়? এদেরকে কিভাবে রাখবো, কি আমি দিয়ে একটা রাখবো? এক্সাম্পল দিই। বাংলাদেশে অলমোস্ট বেশিরভাগ যেই ভালো কাজগুলো হয়েছে, মিনিংফুল কাজগুলো হয়েছে, এটা যারা করছে তারা চাইলেই বাংলাদেশে না থাকতে পারতো বা বাংলাদেশে না করতে পারতো। এক্সাম্পল, বিকাশ যারা তৈরি করছে তাদের কারো বাংলাদেশে বিকাশ করার দরকার ছিল না, দে ওয়্যার ফাইন। ব্র্যাক বাংলাদেশে হওয়ার দরকার ছিল না, মানে তারা মানে উনি হি ওয়াজ ফাইন, তার কোনো দরকার ছিল না ব্র্যাক করার, তার লাইফ ভালোই চলে যেত। বাট যে বিকাশ করছে বা যে ব্র্যাক করছে তারা কি জিতছে? অ্যাবসলিউটলি। মানে দে অলসো গেইন, তারা ইনভেস্ট করছে, তারা একটা রিস্ক নিচ্ছে, দে অলসো গেইন, অ্যান্ড ডেফিনেটলি বাংলাদেশ গেইন We অ্যাজ also ওয়েল। won. বাংলাদেশ গেইন আমরাও অ্যাজ gain ওয়েল, করছি। আমরাও গেইন করছি। আপনি চিন্তা করেন বাংলাদেশের বড় বড় কর্পোরেশনগুলোর মধ্যে যারা কন্ট্রিবিউট করতেছে, আমি কোনো কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, লেটস সে স্কোয়ার গ্রুপের বাংলাদেশ থাকার কোনো দরকার আছে না? দরকার নাই, তারা চাইলে চলে যেতে পারে। একটা এক্সাম্পল দিচ্ছি, এবং এরকম অনেক গ্রুপের কথা বলতে, আমি আকিস গ্রুপের কথা বলতে পারি, তারা চাইলেই বাংলাদেশ না থাকতে পারে, তারা বলতে পারে ভাই সব ঝামেলার মধ্যে আমি যাবো না। আমি কোনো গ্রুপকে পারফেক্ট বলতেছি না, আমি কোনো গ্রুপকে ঢালাওভাবে ভালো No, 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 I what understand. I am হ্যাঁ, trying to say এটা is বোঝা that they যাচ্ছে। are contributing to the ecosystem. They believe in the ecosystem. That's why they are investing more and more. আমি এই কথাটা দিয়ে আমি কেন বললাম যে দিনের শেষে এই যে মেধাবীরা, তারা যখন বাংলাদেশে উদ্যোক্তা হিসেবে বিভিন্ন উদ্যোগ নেয়, আপনি দেখেন পদ্মা সেতুর বাংলাদেশের যে মেইন চিফ আর্কিটেক্ট ছিলেন, ওনার বাংলাদেশ থাকার কোনো দরকার নাই। আই ক্যান গো অন অ্যান্ড অন উইথ এক্সাম্পল, যে বাংলাদেশে যারাই কন্ট্রিবিউট করছে সিগনিফিকেন্টলি, তারা চুজ করছে এই রিস্কটা নিতে, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেই রিস্কটা তাদেরকে পে অফ করছে। আপনার থ্যালাসেমিয়া ফাউন্ডেশন যিনি করছেন, উনি চাইলে বাংলাদেশে না থাকতে পারতো, ওনার যোগ্যতা আছে, অ্যাবসলিউটলি ওনার যোগ্যতা আছে। সো আমি যেটা বলতেছি সেটা হচ্ছে গিয়ে যে বাংলাদেশ এখন যে কনটেক্সটে আছে, এইখানে যারা উদ্যোক্তা হিসেবে, ডিফারেন্ট টাইপ অফ উদ্যোক্তা, সব কিছু যে টাকার জন্য সেটা না, কেউ ফাউন্ডেশন, কেউ বিজনেস, তারা যখন ইনভেস্ট করবে, ইনশাআল্লাহ বাংলাদেশ উর্বর, বাংলাদেশে এখনও মানুষ পরিশ্রম করতে চায়। আপনি চিন্তা করেন যে আমি ইয়াং ওয়ানের একজন কনসালটেন্ট হিসেবে অনেক বছর ধরে কাজ করতেছি, এখনও করি। ইয়াং ওয়ানের মতো একটা কোম্পানি দেশের বাইরে থেকে, সেই কোন জায়গা থেকে এক লোক এসে $1 বিলিয়ন কোম্পানির এত বড় কোম্পানি বানায় ফেললো, যেখানে মানে এখন বোধহয় 87,000 মানুষ কাজ করে, যার ভাষাও সে ওই ভাষায় কথা বলতে পারে না। অ্যান্ড এত অসাধারণ একটা কোম্পানি তারা তৈরি করছে,
কিন্তু আমাদের উদ্যোক্তারা সেই গল্প জানে না। আমাদের উদ্যোক্তারা আহ, আমাদের লক্ষ কোটি টাকার গরুর বাজারের উদ্যোগের কথা জানে না। সো আমি যেটা বলছি, আমাদের উদ্যোক্তারা, আমরা আমাদের হুম। বয়সী বলতেছি, তারা অনেক সময় আমাদের দেশের যে ব্যবসা এবং যে অপরচুনিটিগুলো, অপরচুনিটিস। সেইগুলো অপরচুনিটি, আমাদের দেশে প্রতি বছর 40 থেকে 45% কাঁঠাল নষ্ট হয়। বাট এই কাঁঠাল আপনার ভেজিটেরিয়ানরা আগাচ্ছে, তো হুম। ভেজিটেরিয়ানরা যখন আগাচ্ছে তাদের একটা নিড কি, সেটা হচ্ছে গিয়ে বার্গার খাবে তারা, কিন্তু তারা বার্গার খাবে যেটাতে মিট নাই, এবং রাইট। সেটার ক্ষেত্রে কাঁঠাল একটা ভালো হুম অল্টারনেটিভ। হুম 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 হুম। তো কাঁঠাল দিয়ে বার্গারের মিটের মতো একটা ভেজিটেরিয়ান মিট তৈরি করা যায়। রাইট। এই ধরনের কিন্তু আমাদের 40 থেকে 45% কাঁঠাল দিয়ে নষ্ট চিপসও হচ্ছে। হয়। হ্যাঁ, বাইরের দেশে কিন্তু অনেক দেখেছি কাঁঠাল মালয়েশিয়ার ডুরিয়ান, ডুরিয়ান দিয়ে চিপস তো হয়। ডুরিয়ান দিয়ে তারা ডুরিয়ানকে তারা কোথায় নিয়ে হুম গেছে, হুম। যদিও ডুরিয়ানের গন্ধ অনেকে সহ্য করতে পারে না, বাট কাঁঠালের কিন্তু ওই গন্ধের না প্রবলেমটা না নাই। না। কাঁঠালকে আমরা ডুরিয়ানের মতো বানাইতে পারতাম বা তার থেকেও বড় কিছু বানাইতে পারতাম, কিন্তু আমাদের দেশ আমেরিকা হ্যাজ মেড দ্যাট অ্যাভোকাডো। অ্যাভোকাডো, অ্যাভোকাডোকে ওরা অ্যাভোকাডোকে বানাইছে। দিয়ে সে কত কিছু হুম, বানাইছে। অনেক কিছু আমরা বানাইছে। কাঁঠালকে দিয়ে অনেক কিছু বানাইতে পারতাম, কিন্তু আমাদের মেধাবী ছেলেমেয়েরা তো ওইদিকে নাই। কেন নাই? কারণ সে যখন বুয়েটে পড়তেছে, সাথে সাথে তার শুধু বুয়েট না, বুয়েট ঢাকা ইউনিভার্সিটি, তার প্রথম চিন্তাটা হচ্ছে আমি কবে পাসপোর্ট পাবো, ভিসা পাবো, আমি কবে যাব, কেন আমার স্বপ্ন পূরণ করতে হলে ওইখানে আমাকে যাইতে হবে। কিন্তু ঠিক আছে, ফাইন, ওকে, ফেয়ার এনাফ, তুমি মাস্টার্স করো, পিএইচডি করো, বাট তুমি যখন তোমার আইডেন্টিটি ফেরত আসবা, বা তুমি যখন চিন্তা করো যে না আমি গেছি, পড়ছি, রিসোর্স নিচ্ছি, দ্যাটস ফাইন, পারফেক্ট, নো প্রবলেম, আমি নিজেও ইগোতে পড়ছি, বাট আমি যেটা বলতে চাচ্ছি, আপনি যখন বাংলাদেশের স্বপ্নটা দেখবেন, তখন সেটা আপনার জন্য অনেক অনেক বেশি রিওয়ার্ডিং হবে, এবং সেই ইনভেস্টমেন্টটা আপনি মাত্র এক জেনারেশন করবেন, এক জেনারেশনে বাংলাদেশ উঠে যাবে। বাংলাদেশের 20 কোটি মানুষের যে পপুলেশন, সেই পপুলেশনে আপনার অ্যাবসোলুটলি $2 ট্রিলিয়ন মধ্যে 25 বছরে নেওয়া, এটা কোনো সমস্যাই না, অ্যাবসোলুটলি সমস্যা না। কিন্তু এটা পলিটিক্সের উপর ডিপেন্ড করে না, এটা এই 40 লক্ষ মানুষ কোথায় ইনভেস্ট করে এটার উপর ডিপেন্ড করে। আমি আপনাকে লাস্ট একটা পয়েন্ট বলি, এটা খুবই মজার একটা জিনিস। আপনি চিন্তা করেন, আমরা বলি না যে লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, লক্ষ কোটি টাকা, অমুক কোম্পানি লক্ষ কোটি টাকা নিয়ে গেল, তমুক কোম্পানি দেশ থেকে লক্ষ কোটি টাকা নিয়ে যাচ্ছে, ওকে, ফেয়ার এনাফ। আসলে সত্যিকার অর্থে লক্ষ কোটি টাকা প্রতি বছর এই 40 লক্ষ মানুষগুলা পাচার করতেছে প্রতি বছর। কেন পাচার করতেছে আমি আপনাকে এক্সাম্পল দিই। লন্ডনে গেছে 1960 সালে, নিউ ইয়র্কে গেছে 1970 সালে। এক জেনারেশন বাংলাদেশে আসতো প্রতি বছর, পরের জেনারেশন বাংলাদেশে আসতো 10 বছর পরে, তারপরে জেনারেশনে বাংলাদেশে কোনো টান নাই, সুন্দর মতো জমি টমি বিক্রি করে চলে গেছে। প্রতি বছর হচ্ছে। তো আপনি যদি প্রতি বছর এই যে পরিবারগুলা বিক্রি করে চলে আছে, আমি এটাকে অনৈতিক নৈতিকের লিগাল ইলিগালের ফ্রেমে দেখতেছি না, আমি এটাকে বাস্তবতার ফ্রেমে দেখতেছি। বাংলাদেশের ইকোনমি টিকে আছে রেমিটেন্সের জন্য। রেমিটেন্স পাঠাচ্ছে কারা? শ্রমিকরা, একদম দুর্বল যারা, বাংলাদেশের ধরেন একদম বটম পপুলেশনগুলা। আর বাংলাদেশ থেকে টাকা নিয়ে যাচ্ছে কারা? ওই টপ 40 লাখ, টপ 2%। তার মানে থেকে বটম 98% চেষ্টা করতেছে দেশটাকে বাঁচায় রাখার ইকোনমিক্যালি, আর টপ 2% হচ্ছে কি তার নিজের স্বার্থে বেসিক্যালি টাকাটা নিয়ে যাচ্ছে, জমি বিক্রি করে নিয়ে যাচ্ছে। এখন আমি যখন এই কথাটা বললো, কমেন্ট সেকশনে আমি গালি খাবো, কারণ কথাটা শুনতে খুব খারাপ লাগে। আই আন্ডারস্ট্যান্ড, কথাটা গায়ে লাগে যে এই আগে ভাই বেশি বুঝে, নিজেকে বেশি নৈতিক মনে করে। আমি ভাই নৈতিক অনৈতিকের জায়গা থেকে বলতেছি না, আমি যেটা বলতেছি, টাকাটা নিয়ে আপনি যাচ্ছেন কোথায়? টাকা নিয়ে আপনি এমন দেশে যাচ্ছেন যেখানে $40 ট্রিলিয়ন ডেট। আপনি মনে করতেছেন ওই কান্ট্রিটা সেফ। আপনি দেখতেছেন না ওই কান্ট্রিতে ইনফ্লেশন কী হারে এফেক্ট করতেছে। আপনি দেখতেছেন না ওইখানে কী পরিমাণ করাপশন এবং ড্রাগ প্রবলেম এবং মেন্টাল হেলথ ক্রাইসিস কোন জায়গায় চলে যাচ্ছে। ওয়াই ক্যান্ট ইউ রিথিঙ্ক যে আপনার 10 জেনারেশন বৈশা একটা সম্পদ বানাইছে, ওই সম্পদটা হচ্ছে লেটসে আপনার একটা একটা জমি বা একটা অ্যাপার্টমেন্ট বা হোয়াট এভার, অ্যান্ড আপনি বেসিক্যালি ওইটা বিক্রি করে নিয়ে ওইখানে বাসা কিনতেছেন উইথ দ্য হোপ দ্যাট সারা জীবন আপনার ওইখানে ভালো চলবে। উইদিন 1 or 2 জেনারেশন আপনি হয়তো বা দেখবেন আপনার ছেলে মেয়ে ইসলামের পথে নাই, তারা ইসলামেও নাই, তারা বাঙালিও নাই, তারা আপনার সাথে সম্পর্কও নাই। অ্যান্ড তারপরে কি আপনি বেসিক্যালি আপনার বংশধরকে আপনি কেটে ফেলতেছেন, একটা গাছ যেটার কোনো শিকড় নেই, শিকড়টাকে আপনি কেটে ফেলছেন, কারণ আপনি মনে করছেন ওইখানে সব কিছু সেফ। অ্যান্ড এটা হইতেছে আমার ফ্যামিলিতে, এটা হইতেছে আপনার ফ্যামিলিতে, হচ্ছে সারা বাংলাদেশে। এবং এই যেই লক্ষ কোটি টাকা চলে যাচ্ছে, গত 2021 থেকে 2025 মধ্যে রেকর্ড পরিমাণ বাংলাদেশি আন্ডার গ্র্যাজুয়েট করতে বাইরে গেছে। এটা কেন ইম্পর্টেন্ট? ইটস বিকজ আগের সময় মাস্টার্স পিএইচডি স্কলারশিপে যাইতো পড়তে, অথবা পার্সিয়াল স্কলারশিপ পাইতো। আন্ডার গ্র্যাজুয়েশনে কেউ স্কলারশিপ পাচ্ছে না। একটা আন্ডার গ্র্যাজুয়েশন করতে 1 কোটি থেকে 1.5 কোটি টাকা লাগতেছে। তা আপনি চিন্তা করেন, যদি 5 থেকে 10 হাজার মানুষ 1 থেকে 1.5 কোটি টাকা করে খরচ করে, এটা কত আসে অ্যামাউন্ট? এই ছেলে মেয়েগুলো যদি বাংলাদেশে পড়তো, তাহলে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আরও ইমপ্রুভ করতো এবং অনেক কম খরচে করতো, আরও বেশি রিসার্চ হইতো। এখন আমি অ্যাগেইন, কেউ বলবো যে ভাই ওরা কি অনৈতিক? না, আমি নৈতিক অনৈতিকের ফ্রেমে দেখতেছি না। আমি যেই ফ্রেমে জিনিসটাকে ফেলতেছি সেটা হইলো বাংলাদেশ ইজ লুজিং,
অ্যান্ড উইথ দ্য হোপ দ্যাট বাংলাদেশ লুজ করলে এই 40 লক্ষ টপ 2% জিতে যাবে। আমার আর্গুমেন্ট হচ্ছে টপ 2%ও জিততেছে না। তারা তাদের সাইকোলজিক্যাল কলোনাইজেশনের জায়গা থেকে রিয়্যাক্ট করতেছে, তারা তাদের জেনারেশনাল ট্রমা থেকে তারা মনে করতেছে ওইখানে গেলে আমার ছেলে মেয়ের স্বপ্ন পূরণ হবে। বাট বাই দ্যাট টাইম ছেলে মেয়ে বড় হচ্ছে, তারা আসলে বুঝতে পারতেছে মেজরিটি ওই ছেলে মেয়েগুলো জীবনে ভালো করে নাই, মূল্যবোধের দিক থেকেও না, ক্যারিয়ার দিক থেকেও না, বাংলাদেশেও হারালো। ইটস আ লুজ লুজ প্রপোজিশন। আমরা আমেরিকাতে বা ওয়েস্টে আমাদের মেধাবী সন্তানদেরকে এক্সপোর্ট করতেছি, আর আমরা ইম্পোর্ট করতেছি জিরো নাথিং। ইটস লাইক আমি আপনার সাথে ট্রেডিং করতেছি, রাইট। আপনি আমাকে সব সম্পত্তি লিখে দিতেছেন, আমি আপনাকে কিছুই দিচ্ছি না, আমি আপনাকে একটা পাসপোর্ট লিখে দিচ্ছি, যে পাসপোর্ট দিয়ে একটা সময় আপনি কি করবেন আপনি নিজেও জানেন না। যেই লোকটার 10-15 বছর ধরে আমেরিকান পাসপোর্ট আছে, ওটা জিজ্ঞাসা করেন তো ভাই তোমার পাসপোর্ট দিয়ে তুমি কি করো, সে বলে সে মনেও থাকে না তার পাসপোর্ট আছে। পাসপোর্টটা বাট কোথায়? পাসপোর্টের আগ পর্যন্ত সেই পাসপোর্টের জন্য যে কি কান্নাকাটি করছে, আল্লাহর কাছে দোয়া করছে, কত কিছু করছে, বাট একটা পর্যায়ে গিয়ে সে বুঝতে পারছে আমেরিকাতে যত হোমলেস মানুষ আছে প্রত্যেকের একটা পাসপোর্ট আছে। Who cares? They are So also the- American citizens. They are also absolutely they are American citizen and But they they are are homeless. deprived. আপনি একটা জিনিস, আমি জাস্ট একটা জিনিস শেয়ার করতে জি, চাই আপনার please. সাথে, যে ধরেন আমরা কোনো হসপিটালে গেলাম, ধরেন ইউনাইটেড হসপিটাল, যেটা এখন কন্টিনেন্টাল হসপিটাল, Mhm. সো দ্যাটস আ ভেরি পশ ল্যাভিশ একটা হসপিটাল। Mhm. ওখানে গেলে সব বড় লোকের বাবা মাদেরকে দেখবেন। Mhm. বাবা মারা আসে কিভাবে, বাবা মা বা ধরেন সিঙ্গেল বাবাই, তার জন্য একটা কেয়ার গিভার থাকে, সে হুইল চেয়ারে, কেয়ার গিভারটা যেমন তেমন যেন তেন বিহেভ করে, তার ছেলে মেয়ে কোথায়, ছেলে মেয়ে কিন্তু নাই, এখানে নাই, কিন্তু সে কিন্তু সেই স্বপ্ন দিয়ে চিন্তা করছিল যে আমার ছেলে আমেরিকার সিটিজেন হবে, আমার ছেলে ওখানেই সেটেল করবে, এবং ছেলে যদি ওখানে থেকে মানে ফ্রাস্ট্রেটেডও হয়, যদি বলেও থাকে বাবাকে তখন যে না বাবা আমার ভালো লাগতেছে না, পিৎজা কোম্পানিতে চাকরি করতে চাই না, চলে আসতে চাই, তখন কিন্তু ওই বাবাটাই সেদিন বলছিল যে না তুমি আর আসতে পারবা না। সো আপনি যে জিনিসটা বলতেছেন যে ফ্যামিলি কেন ডিসাইড করে, ফ্যামিলির ওই জেনারেশনটা চিন্তা করে যে না আমার ছেলে মেয়ে, আমি যে কষ্টগুলো করছি এখানে এটা করবে না, আমার ছেলে মেয়েকে আমি যথেষ্ট দিয়ে ওখানেই পাঠাবো, ওখানেই সেটেল করবে, অ্যান্ড দেন দে এন্ড আপ সাফারিং বিং ইন ওল্ড এজ, অ্যান্ড ওদের সাথে কেউ থাকে না। অ্যাবসলিউটলি। আপনি দেখেন বারিধারা, বনানী, গুলশান, ধানমন্ডি প্রত্যেকটা তো এক একটা বৃদ্ধাশ্রম হয়ে গেছে। ইন দ্য সেন্স ওই বাসায় তো ওই বয়স্ক মানুষটা ছাড়া আর তার কেয়ার গিভার ছাড়া কেউ থাকে না, না এবং এটা দ্যাটস এ রিয়ালিটি। কারণ ওই স্বপ্নটা আমরা বুনছি, এবং আপনি যে জেনারেশনে, আমাদের সময় অবস্থা আরও খারাপ, কারণ আমাদের আগের জেনারেশন, আমাদের বাবাদের জেনারেশন, তারা তাও তাদের ছেলে মেয়েকে মাস্টার্স পিএইচডি করতে পাঠাইছে। আমাদের জেনারেশনে আমরা পাঠাচ্ছি আন্ডার গ্রাজুয়েশন করতে। হ্যাঁ। তো তার লাইকলিহুড অফ টেকিং কেয়ার অফ আস অর কেয়ারিং অ্যাবাউট আস ওয়েন উই আর ওল্ড, স্পেশালি ইমোশনাল কেয়ার, ইজ ভেরি লো স্ট্যাটিস্টিক্যালি। আই অ্যাগ্রি উইথ ইউ, হ্যাঁ, বাট ওয়েস্টার্ন কান্ট্রিতে অনেক মুসলিম ফ্যামিলি চলে যায়, যেটার জন্য অনেক কিছুই হারায় ফেলে ওরা। সো মেইনলি আপনার কি মনে হয় যে মুসলিম ফ্যামিলিরা যখন ওয়েস্টার্ন কান্ট্রিতে সেটেল করে, মেইনলি কি জিনিসগুলো ওরা একদমই হারায় ফেলে? আমি বলবো যে সবাই হারায় না। আমি অনেক প্রবাসীদেরকে চিনি যাদের সব বাচ্চা হাফেজ, তারা একটা ইসলামিক লাইফস্টাইল লিড করতেছে, তাদের নিজেদের একটা সর্ট অফ একটা ট্রাইব বা একটা কাল্ট তৈরি করছে, নিজেদের মধ্যে একটা জায়গা তৈরি করছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে হয় 1-2 জেনারেশন পরে তারা তখন আস্তে আস্তে জিনিসটাকে ধরে রাখতে পারে না, হারায় ফেলে। সবচেয়ে বড় যে বিষয়টা তারা যেটা হারায় ফেলে সেটা হচ্ছে যখনই তারা মেইন স্ট্রিম সোসাইটির সাথে মিশতে চায় এবং তাদেরকে মিশতে হয়, তখন তাদের বেশিরভাগই আসলে এই তাদের যে ইসলামিক ভ্যালুজ, ইথোস, সেই জিনিসটাকে তারা ধরে রাখতে পারে না, এবং তাদের সাথে পুরো মানে বাংলাদেশের একটা মোটামুটি পার্মানেন্ট বিচ্ছিন্নতা হয়। দেখেন, আমি এখানে একটা জিনিস ক্লিয়ার করতে চাই যে আমি ওয়েস্টে মাস্টার্স, পিএইচডি অথবা ইভেন জব এক্সপিরিয়েন্সের বিপক্ষে না। আমি মনে করি সেটা ইউজফুল, অনেকের ক্ষেত্রে সেটা নেসেসারি। আমাকে অনেক মানুষ বলে ভাই আপনার কথা শুনে আমি আমেরিকাতে পিএইচডি করতে যাই না। আমি বলছি না, আপনি পিএইচডি করতে যান। আমি মনে করি না যে আপনার ক্যারিয়ারের যে কনটেক্সট, সেই কনটেক্সটে আপনার জন্য পিএইচডি করা ভালো। আপনি লাগলে আর কিছু এক্সপিরিয়েন্স নেন, তারপরে আপনার জন্য পৃথিবীটা ওপেন। এবং শুধু বাংলাদেশ ওপেন না, আপনি আদার মুসলিম মেজরিটি কান্ট্রিতে আপনি যাইতে পারেন। আপনি মানে ইউ ক্যান থিঙ্ক অফ ইট অ্যাজ লাইক আ উম্মাজ ইকোনমি। হ্যাঁ, কারণ আমি মনে করি যে হ্যাঁ, বাংলাদেশে তো অনেক রকম ফ্যাসিলিটিস নাই, যেটা হয়তো বা কাতারে আছে, যেটা হয়তো বা সৌদি আরবে আছে, যেটা তোমার মালয়েশিয়া বা টার্কিতে আছে। সো বাট স্টে ইন দ্য কান্ট্রিজ অ্যাটলিস্ট যারা অ্যাক্টিভলি ওই ইকোনমিক স্যাংশন দিয়ে অন্য কাউকে আটকায় রাখতে চায় না। সো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার পৃথিবীটা তখন আমরা বড় হইতে পারি। আমি ওয়েস্টের সাথে কেন চায়না কি আমেরিকার সাথে ব্যবসা করে না? 100% সবসময় ব্যবসা করতে চায়, কিন্তু চায়না সবসময় আমেরিকাকে সাইজ করে রাখছে। কীভাবে? একটা ছোট এক্সাম্পল দিই, যেটা মুসলিমদের জন্য আমি মনে করি একটা টেমপ্লেট চিন্তা করার। যখন বারাক ওবামা আসলো, বারাক ওবামা দুনিয়ার ইনিশিয়েটিভ নিছে চায়নাকে আটকানোর জন্য। যখন বাইডেন আসলো, দুনিয়ার ইনিশিয়েটিভ নিছে, চায়না খারাপ, এই সেই, স্যাংশন, কোয়াড তৈরি করলো, কত কিছু করলো চায়নাকে আটকানোর জন্য। এবার যখন ডোনাল্ড ট্রাম্প গেল, না চায়না খুব ভালো, ভালোবাসি চায়না, নো প্রবলেম, প্রথমে দিল স্যাংশন, কোনো লাভ হইল না। মিনিং
চায়না বুঝাই ফেলছে তুমি যদি আমার সাথে হুম, দুষ্টামি করতে আসো, মাতব্বরি করতে আসো, তুমি আমার সাথে টিকতে পারবে না। আর তুমি যদি আমার সাথে বন্ধুত্ব করতে আসো, চলো বন্ধুত্ব করি। হুম, সো আমি এই যে জিনিসটা যে ওয়েস্টে আপনি থাকতে পারেন, আপনি পড়তে পারেন, ডেফিনেটলি পারেন, কেন পারবেন না, কিন্তু বোঝার চেষ্টা করেন যে ওইটা আপনার আইডেন্টিটি না। হুম, একটা আমেরিকাতে আপনি তখনই মিশতে পারবেন যখন আপনি আপনার মুসলিম এবং বাঙালি সব বাদ দিয়ে যখন আপনি ওর মতো বিহেভ করবেন, ওর লাইফস্টাইলে যাবেন। আপনি আজকে দেখেন, আপনি লন্ডনে গত 5 বছরে প্রতি বছর অ্যান্টি মুসলিম সেন্টিমেন্ট লন্ডনে কি পরিমাণ বাড়ছে, আনবিলিভেবল। ঠিক আছে, শুধু লন্ডন একটা এক্সাম্পল, লন্ডনের এক্সাম্পলটা পুরা আমেরিকা, ওয়েস্ট, কানাডা সবগুলো জায়গায় ছড়াই যাবে। তাদের ইকোনমি গত 10-15 বছরে, ব্রিটিশ ইকোনমি অবস্থা তো খুবই খারাপ, বাট আমি বলতেছি যে আমেরিকারও যে ন্যাশনাল ডেট প্রবলেম, তাদের যে আপনার বিভিন্ন সময় যে হাউজিং ক্রাইসিস হয়, অথবা এখন এআই নিয়ে যেই একটা বিশাল ইনফ্লেশনের প্রবলেম তৈরি হয়েছে, হুম, এই সবগুলো জিনিস ইন্ডিকেট করে যে আপনি যে আমেরিকাকে বিশাল সেফ মনে করবেন। হ্যাঁ, আমেরিকা সেফ ফর এলিটস, আমেরিকা ইজ ফ্রি ফর এলিটস, তারা তাদের কোম্পানিগুলোকে যে কোনো দেশে সরাইতে পারে। দুবাইতে আসছে, দুবাইতে ঝামেলা হয়েছে, মোনাকোতে গেছে, কিন্তু লন্ডনের মিলিয়নিয়ার লন্ডনে ফেরত যাচ্ছে না, আমেরিকার বিলিয়নিয়ার আমেরিকাতে ফেরত যাচ্ছে না। তারা যখন টাকা বের করতেছে, টাকা বের করবে। হোয়াট আই মিন বাই দ্যাট ইজ ওয়েস্টের লাইফকে এত সেফ মনে করাটা বোকামি। রেদার আপনি মুসলিম কান্ট্রিগুলো, মুসলিম ইকোনমিগুলো ভালো করতেছে, টার্কি ভালো করতেছে, মালয়েশিয়া ভালো করতেছে, ইন্দোনেশিয়া ভালো হুম, করতেছে, সৌদি হুম, আরবের ইকোনমি ভালো করতেছে, এবং বাংলাদেশও ইনশাল্লাহ আস্তে আস্তে ভালো করবে। সো আমার কথা হচ্ছে, ওয়েস্টে ডেফিনেটলি আপনি নিজেকে এম্পাওয়ার করার জন্য যাইতে পারেন। ওয়েস্টের পাসপোর্ট আপনি নিতে পারেন যদি আপনার জন্য খুব বেশি ঝামেলার কাজ না হয়। এই পাসপোর্ট দিয়ে আপনি সারা পৃথিবীতে ঘুরে বেড়ান, বাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে যখন আপনি অস্ট্রেলিয়ান হইলেন অথবা আমেরিকান হইলেন, হুম। ইউ আর আ গ্লোবাল সিটিজেন। থিঙ্ক লাইক আ গ্লোবাল সিটিজেন অ্যান্ড লিভ ইন দ্য প্লেস ওয়ার ইউ আর ট্রিটেড বেস্ট। লিভ ইন দ্য প্লেস যেখানে আপনার লেগাসি সেফ, রাদার দেন থিঙ্কিং যে আমি আমেরিকান অথবা আমি অস্ট্রেলিয়ান। থিঙ্ক দ্যাট ইউ আর গ্লোবাল সিটিজেন নাও, অ্যান্ড দেন আপনি এখন রোম অ্যারাউন্ড করেন এবং সেটেল ডাউন করেন যেটা আপনার জন্য সবচেয়ে সেফ। দের ইজ a cost benefit, কিন্তু আমেরিকা যাব বা অস্ট্রেলিয়া যাব এমন না যে আমি গেলেই আমাকে ভিসা দিয়ে দিবে, সিটিজেনশিপ দিয়ে দিবে। ওখানে আমি এখানে সব কিছু বিক্রি করে বা এখানে ক্যারিয়ার সব কিছু ছেড়ে কিন্তু আমার ওখানে যেতে হচ্ছে। তো দ্যাট মিনস হোয়াট, আমার ওখানে গিয়ে কাজ করতে হচ্ছে। সো ওইখানে যখন আমি কাজ এবং এত চ্যালেঞ্জিং একটা অ্যাটমসফিয়ারে পড়ে যাব, বাংলাদেশে এভরিথিং ইজ স্টিল ভেরি ইজি। ধরেন যে 2%-এর কথা বলছেন, ওরা ড্রাইভার ছাড়া কোথাও যাওয়া আসা করে না, ওদের বাসায় কাজের মানুষ থাকে যারা চলে যাচ্ছে বা ভালো অবস্থায় আছে। ওখানে গিয়ে দে ফেস আ ভেরি চ্যালেঞ্জিং পজিশন। সো ফর দেম তখন টু থিঙ্ক অ্যাবাউট, ও আচ্ছা আমি আমার বাংলাদেশের জন্য কিছু করব, দ্যাট অলসো বিকামস কিন্তু ভেরি ট্যাকটিক্যাল ফর দেম টু হ্যান্ডেল। নিজের লাইফটাই তখন গোছানো না। আমরা মনে করি যে ওখানে গেলেই মনে হয় একদম সব রেডি, ওরকম তো আর না আসলে। আমি মনে করি যে এটা আসলে আপু, আমি মনে করি যে এটা একটু কেস বেসিসে। একটা এক্সাম্পল দিই, আমি নিজে অ্যাক্টিভলি প্রমোট করি যে আমাদের দেশের ছেলেমেয়েরা যারা একদম নিম্ন মধ্যবিত্ত, পার্টিকুলারলি তারা যদি নার্স হইতে পারে, হুম, তারা যদি কেয়ার গিভার হইতে পারে, দেন তাদের বিশাল অপরচুনিটি ওয়েস্টে আছে। কারণ তারা আজকে বাংলাদেশে যে লাইফটা লিভ করে, সেই লাইফটা ইজি, একটা মাসে 15,000-20,000 টাকা দিয়ে যে ঢাকা শহরে থাকার চেষ্টা করতেছে, অথবা সে গ্রামে হয়তো বা 10,000 টাকা চাকরি করে। এই যে পরিবারগুলো, এরা একটা বিশাল সংখ্যক পরিবার, এরা যদি আজকে নার্স বা কেয়ার গিভার হয়ে যদি তারা হুম, আজকে আমেরিকাতে যেতে পারে অথবা কানাডা যেতে পারে, যেটা একটা বিশাল সুযোগ আছে, আমি সেটাকে প্রমোট করি অ্যাক্টিভলি। কারণ তার জন্য, তার কনটেক্সটে দ্যাটস আ গোল্ডেন অপরচুনিটি। হ্যাঁ, রাইট, সে হয়তো বা একসময় যখন ওইখানে অনেক টাকা আয় করলো, এই বিয়ে করলো, একটা একটা পুরা জেনারেশন। আমাদের সিলেটি যারা লন্ডনে গেছে তারা অনেকে একদম নিম্ন মধ্যবিত্ত থেকে আজকে মাল্টাই মিলিয়নিয়ার। সেটা তো তাকে, ওই পরিবেশটা তাকে হেল্প করছে। সো লেটস বি রাইট, রিয়েল অ্যাবাউট। এবং ওই সময় তো তার বাংলাদেশের অপরচুনিটি ডেফিনেটলি ছিল না। হুম, বাট দ্য থিং ইজ, যখন সে ওই টপ লেভেলে চলে গেছে, তখন তার আবার চিন্তা করা উচিত যে হ্যাঁ, আমি একটা কনটেক্সটে সিলেট থেকে লন্ডনে আসছি, বাট এখন আরেকটা কনটেক্সট যখন আমি লন্ডন ছাড়ার চিন্তা করব, বিকজ আমি আমি অন্ধ হয়ে যাব না লন্ডনের মধ্যে। আমি বোঝার চেষ্টা করবো যে এখানকার সিচুয়েশনটা এখন কী হয়ে গেছে, এবং কেন আমার আবার নেক্সট জেনারেশনকে মাইগ্রেশনের বুদ্ধি দেওয়াটা ভালো। আবার আমি যদি আরেকটা জিনিস চিন্তা করি যে একটা বুয়েটের ছেলে যে আজকে পিএইচডি করতে আমেরিকাতে গেছে, তার কেসটা ডিফারেন্ট। সে পিএইচডি করছে, তার পাসপোর্ট হয়েছে, তার 2-4-5 বছর এক্সপিরিয়েন্স হয়েছে, মেবি সে ইন্টেলে মাইক্রোসফটে জব করে, পারফেক্ট। তখন তার চিন্তা করা উচিত যে আমি আমার লাইফটা এবং ছেলে মেয়েকে নিয়ে এইখানে যতটা সেফ, তার থেকে মেবি আমি টার্কি অথবা মালয়েশিয়া অথবা কাতার অথবা সৌদি আরবে অথবা বাংলাদেশে বেশি সেফ। সো আমি যেভাবে আমি বলতে চাই জিনিসটা, সেটা হচ্ছে গিয়ে যে ডেফিনেটলি মাইগ্রেশন ইজ হার্ড, বাট উই আর মাইগ্রেটিং এনিওয়ে। এবং 20 কোটি মানুষ আপনি চান যে এরা বের হোক,
এরা তা না হইলে তো মনে করেন যে ইকোনমি ফ্লো করবে না, এবং এতগুলা মানুষ আপনি বাংলাদেশে কেন চাবেন যে থাকুক? বাট কে যাবে আর কে আসবে, এই জায়গাটায় যখন তার মধ্যে দেশপ্রেম, দেশাত্মবোধ এবং মিনিংফুলি সে চিন্তা করে আমি আমার লাইফে আসলে কি চাই। টাকা তো ডেফিনেটলি দরকার, সিকিউরিটি দরকার, ইসলাম দরকার, মূল্যবোধ দরকার, তখন তার জন্য জিনিসটা তখন সেভাবে চিন্তা করবে। পার্টিকুলারলি এখানে আমি একটা জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে, দেখেন, পার্টিকুলারলি আমি বলতে চাই যারা আসলে ইসলামকে নিয়ে খুব কেয়ার করে, হুম যারা মনে করে না আমার বাচ্চা যাই হোক মুসলিম থাকতে হবে, হ্যাঁ যতটুকু প্র্যাকটিসিং কতটুকু আমি যাই না, তাদের জন্য ওয়েস্টে বাচ্চা বড় করা ডেফিনেটলি একটা থ্রেট। একটা ছোট যদি এক্সাম্পল দিই, শেখ হামজা ইউসুফ যে আমেরিকার খুবই প্রমিনেন্ট একজন স্কলার এবং ইউজুয়ালি হি ইজ আ ভেরি সফট স্পোকিং পার্সন, উনি পাবলিকলি ঘোষণা দিতেছে গত বছর যে আমেরিকার পাবলিক স্কুলে বা ওয়েস্টার্ন পাবলিক স্কুলে বাচ্চাকে পড়ানো সেফ না, ওনার ভয় হচ্ছে গিয়ে বাচ্চাগুলো ইসলাম থেকে বের হয়ে যাবে। দ্যাট ইজ আ ভেরি পাওয়ারফুল স্টেটমেন্ট ওয়েন ইউ থিঙ্ক অফ দ্য ওভারঅল কনটেক্সট। আমেরিকাতে প্রাইভেট স্কুলে কি সবাই পড়াইতে পারে যদি তার 2-3টা বাচ্চা থাকে? অনেক এক্সপেন্সিভ। তার মানে কি, যেই সমাজের পাবলিক স্কুলে আপনার বাচ্চাকে দেওয়া সেফ না, ওইখানের একটা সফট স্পিকিং হামজা ইউসুফের মতো আলেম বলছে, এমন না যে খুব কট্টরপন্থী, উনি খুবই, আমি বলবো, সফট অ্যাপ্রোচে উনি কথা বলে। উনি যখন বলতেছে যে পাবলিক স্কুলে তোমার বাচ্চাদেরকে দিও না, তারা হয়তো মুসলমান থাকবে না, দ্যাট গিভস ইউ অ্যান ইন্ডিকেশন দ্যাট ওই সোসাইটিগুলা ক্লিয়ারলি ইসলামের জন্য সেফ না। এবং আপনি যদি ফিউ রিসার্চ দেখেন, এবং সেখানে সে যেই কথা, মানে সেই রিসার্চের যে আউটকামটা, ওরা বলছে যে আসলে 1-2 জেনারেশনের মধ্যে মানুষ আসলে মুসলমান থাকে না। এবং ওই ওয়েস্টের স্পেশালি ইউনিভার্সিটিগুলার যে আন্ডার গ্র্যাজুয়েশন লেভেলে যেই মানে কালচার, অর্গানাইজেশনাল যে কালচার, ওই কালচারে ছেলে মেয়েদের ইসলামের মধ্যে থাকাটা এক জেনারেশন পরে ইজ ভেরি ডিফিকাল্ট। সো আপনি যদি আসলেই চান যে আপনার বাচ্চা মুসলমান থাকুক, ইসলাম থাকুক, দেন আপনি কেন এত বড় একটা রিস্ক নেবেন? একটা হচ্ছে কি, আমি ইসলাম নিয়ে কেয়ার করি না, আমার বাচ্চা আমেরিকানদের মতো হোক, এটাই আমি চাই, ওকে, তা আপনার জন্য ডিসিশনটা একরকম। বাট আপনি যদি আসলেই চান যে আপনার বাচ্চা ইসলামকে নিয়ে কেয়ার করুক, দেন আপনার ওয়েস্টে কমফোর্টেবল হওয়াটা ডিপলি কনসার্নিং, স্পিরিচুয়ালি ডিপলি কনসার্নিং। আমরা খুব একটা লং রান চিন্তা করি না, আমরা শর্ট টার্ম এখন আসি, এখনের মধ্যে কি কি হওয়া উচিত, কি কি করা উচিত, ওইটা চিন্তা করি। আই ডোন্ট থিঙ্ক প্যারেন্টস হু সেন্ড দেয়ার চিলড্রেন অ্যাব্রড দে ইভেন থিঙ্ক অফ, আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট এনি ওয়ান সেন্টিমেন্ট হিয়ার, বাট আমার মনে হয় না যে ওই জিনিসটা চিন্তা করে যে আচ্ছা আমি মুসলিম, আমার কি মুসলিম দেশে মাইগ্রেট করা উচিত কিনা, সো মুসলিম দেশে মাইগ্রেট করলে আমার জন্য কি অনেক কিছু ইজিয়ার হবে কিনা। তো এখান থেকে আমি আপনাকে এই কোয়েশ্চেনটা করবো যে অ্যাজ আ মুসলিম, সাপোজ আমি মাইগ্রেট করতে চাই উইথ মাই ফ্যামিলি, আমার কি ধরনের দেশে যাওয়া উচিত এবং কি কি দেখা উচিত? এখানে আমি একটা পয়েন্ট একটু, মানে আগের পয়েন্টটা সেন্টিমেন্ট টাইম বলে দেখেন, হুম আজকে আপনি যদি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে দেখেন বাংলাদেশ, ইভেন বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়ামগুলোতে পার্টিকুলারলি ক্লাস 7-8 থেকে বাচ্চারা ব্যাগ গুছায় বসে রয়েছে, চলে যাবে কানাডায়, একদম চলে যাবে, সেই ফ্রিডম, সেই ইন্ডিপেন্ডেন্স সেখানে যাবে, এবং বাবা আমাকে গিল ট্র্যাপে ফেলতেছে। কি গিল ট্র্যাপে ফেলতেছে? যে আমাকে তুমি ভালো পড়াশোনাও করাইতে পারবা না, হুম ইউসি, এবং বাবা মা গিল ট্র্যাপে হাই হাই করতেছে, সেখান থেকে তার জমি বন্ধক দিচ্ছে, লোন নিচ্ছে ইত্যাদি, 1-1.5 কোটি টাকা খরচ করে দিচ্ছে। এটা কিন্তু অহরহ হচ্ছে, আপনি জাস্ট মানে মানে এটা একদম অহরহ হচ্ছে। ওকে, এই বাচ্চাটাকে আন্ডার গ্র্যাজুয়েশনে মানে কানাডা বা ইউকেতে পড়ার পরেই সে একদম ইলন মাস্ক হয়ে যাচ্ছে? কয়জন ইলন মাস্ক হচ্ছে না। হ্যাঁ, কিছু বাচ্চা এক্সেপশনালি ভালো করতেছে, আই রেসপেক্ট দ্যাট, বাট আ বিগ নাম্বার অফ দেম টাকাটা নষ্ট করতেছে, ক্যারিয়ারে আগাইতে পারতেছে না, এবং তারা আলটিমেটলি যে জবটা করতেছে সেটা তারা বাংলাদেশে আন্ডার গ্র্যাজুয়েশন করে মাস্টার্স করতে গেলেও তারা ওই স্ট্যান্ডার্ডে জবে যাইতে পারতো। বাট হুম এই যে ইনভেস্টমেন্টটা বাবা মা এত তাড়াহুড়া করে করতেছে, এটা হচ্ছে তাদের একটা, মানে একটা কি বলবো, ফাইন্যান্সিয়ালি এটা একটা বোকার মতো সিদ্ধান্ত। হ্যাঁ, কয়েকজন আছে যাদের এফোর্ডেবিলিটি কোনো প্রবলেম না, রাইট তাদের ক্ষেত্রে জিনিসটা ফাইন, ওকে, আমি হয়তো বা বাচ্চাকে একটা সেফ এনভায়রনমেন্ট দিতে পারছি, আমি পাঠাচ্ছি। বাট যাদের জন্য ফাইন্যান্সিয়ালি এটা ডিফিকাল্ট, তারা জাস্ট কেন এই সিদ্ধান্তটা নিচ্ছে তারা নিজেরাও যায় না, এবং ইভেনচুয়ালি আপনার ঢাকাতে হয়তো বা তার আন্ডার গ্রাজুয়েশন করতে লাগতো হয়তো বা 15 লাখ, কথা প্রাইভেট 15-20 লাখ, সেখানে সে পাঠাচ্ছে 1-1.5 কোটি টাকা খরচ করতেছে। এই ইনভেস্টমেন্ট, এটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট আসলে কেমন হয় বা কেমন হচ্ছে, এটা অনেক ক্ষেত্রে বাবা মারা ঠান্ডা মাথায় চিন্তা করতেছে না। সো বাবা মা কিন্তু ঠাস করে 1-1.5 কোটি টাকাটা রিস্ক দিচ্ছে, যেটা তার জন্য অনেক বড়। তার হয়তো বা টোটাল অ্যাসেটই আছে 4 কোটি, সে 1.5 কোটি টাকা দিয়ে দিচ্ছে, এবং সে জানে এটা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট কী হবে। বাচ্চারাও তাকে একটা ইমোশনাল প্রেশারে তারা দিয়ে দিচ্ছে, বাচ্চারা বলছে আমি ওইখানে গিয়ে তোমাকে টাকাটা ফেরত দেবো, বাচ্চারা করতে ফেরত দিবে। হুম আচ্ছা, এবার আমি আসি হচ্ছে গিয়ে যে আপনি কোন দেশে মাইগ্রেট করতে পারেন মুসলিম কান্ট্রিগুলোতে। আমি দেখেন একটু মুসলিম কান্ট্রিগুলোর একটু কনটেক্সটটা দিই একটু, বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট পৃথিবীর কোন দিকে যাচ্ছে এটা বোঝার জন্য। দেখেন, টার্কি গত 20 বছরে ইকোনমিক্যালি কতটা পাওয়ারফুল হয়ে গেছে যে তারা আজকে 180টার বেশি দেশে তারা ড্রোন এক্সপোর্ট করতেছে।
আপনি যদি দেখেন পুরো ইউরোপে আজকে থেকে 20 বছর আগে টার্কি কই ছিল? টার্কি একসময় মানে নেটোভুক্ত হবে কি হবে না এটা নিয়ে অনেক কথা ছিল। সে নেটোতে ঢুকছে। কিন্তু যখন সে নেটোতে ঢুকছে সে কোনো পাওয়ারফুল কান্ট্রি ছিল না। আজকে নেটোর সবচেয়ে ইম্পোর্টেন্ট সেকেন্ড মোস্ট পাওয়ারফুল মিলিটারি হচ্ছে গিয়ে টার্কিশ মিলিটারি। আপনি যদি দেখেন যে দুবাই ইজ এ ইকোনমিক মিরাকেল। হ্যাঁ, দুবাইকে নিয়ে অনেকে অনেক সমালোচনা করে। বাট দ্য থিং ইজ 1960s পর্যন্ত যারা কলোনাইজ ছিল 1960 সালের পরে তেল তো আরও অনেকে পাইছে ভাই। ওই 1960 থেকে 70-এর মধ্যে ইন্দোনেশিয়াতে প্রচুর ন্যাশনাল রিসোর্স আসছে, নাইজেরিয়াতে প্রচুর ন্যাশনাল রিসোর্স আসছে, কিন্তু দুবাই কয়জন বানাইতে পারছে? ওই পরিমাণ একটা ফাইন্যান্সিয়াল হাব কে বানাইতে পারছে? হ্যাঁ, অনেক সমালোচনা আছে, বাট দুবাইতে একটা সেফ সিটি বানাইছে, ফাইন্যান্সিয়ালি সেফ, যেভাবে বলে এটা সেফ। কাতার ইজ ভেরি সেফ। আপনি দেখেন কাতারের ইকোনমিক মিরাকেলটা অনেকে দেখে না, কিন্তু দেখেন কাতারে ওয়ার্ল্ড কাপ হয়েছে 4 বছর আগে, এখন একটা ওয়ার্ল্ড কাপ হইতেছে আমেরিকা মেক্সিকো মিলায়। দেখেন কাতারে ওয়ার্ল্ড কাপটা কত সুন্দরভাবে হয়েছে, সবাই বলতেছে। এবং আমেরিকা এবং মেক্সিকোতে ওইভাবে হইতেছে না, মানে একদম প্রত্যেকের যাওয়া আসা থেকে শুরু করে ওই পরিমাণ প্রেইজ নাই। যদিও সবাই বলছিল কাতার কেমন একটা ওয়ার্ল্ড কাপ করবে, কিন্তু কাতার কত অসাধারণ ওয়ার্ল্ড কাপ করছে। আপনি দেখেন সৌদি আরব এখন একটা ইকোনমিক মিরাকেলের দিকে যাচ্ছে ভিশন 2030-তে। সৌদি আরব হিউজ পরিমাণ তাদের ট্যুরিজম, হেলথ কেয়ার, সেফটি, সিকিউরিটিতে প্রচুর পরিমাণে ইনভেস্ট করতেছে। কেন আমি কথা বলছি, ইন্দোনেশিয়া ইকোনমিক মিরাকেলের দিকে যাচ্ছে। ইন্দোনেশিয়া মানে বিশাল পরিমাণে কতগুলো স্মার্ট ডিসিশন নিয়েছে ইকোনমিক্যালি। ওভারঅল এই মুসলিম কান্ট্রিগুলা এরা জেগে উঠতেছে, অ্যান্ড ইউ ক্যান ক্লিয়ারলি সি ইট যে তারা আসলে কতটা ভালো করতেছে। এবং এটা আরেকটা বড় কারণ হচ্ছে কি যে চায়না ইজ বিকামিং দি সুপার পাওয়ার গ্লোবালি, এবং এই রিজনে চায়না প্রত্যেকটা মুসলিম কান্ট্রির সাথে একটা ফেয়ার বিজনেস রিলেশনশিপের দিকে পুশ করতেছে। ইরানে ফর এক্সাম্পল, ইরানে আমেরিকার যুদ্ধে চাইনিজ টেকনোলজি ইউজ করছে, এটা একটা বড় কারণ যে ইরান কেন এতটা ডিটারেন্স তৈরি করতে পারছে। সো এবং চায়না টার্কির সাথে, চায়না ইন্দোনেশিয়ার সাথে, চায়না ইনক্লুডিং চায়না বাংলাদেশের সাথে, খুব রিসেন্টলি চাইনিজ একটা মেগা কর্পোরেশন তারা কিন্তু বাংলাদেশকে একটা ইম্পর্টেন্ট ইকোনমিক হাব হিসেবে তারা কল্পনা করছে এবং তারা একটা ফ্রেম দ্বারা করাইছে। সো দেখেন চাইনিজ যে ইন্টেনশনটা, সেই ইন্টেনশনটা খুবই ক্লিয়ার যে ভাই আমি ব্যবসা করতে চাই, হ্যাঁ আমি তোমার ভালো খারাপের প্রশ্নটা বুঝছি, আমি তোমার সাথে একটা ফেয়ার ব্যবসা করতে চাই। সো সেইটা মুসলিম কান্ট্রিগুলোকে অ্যালাউ করতেছে আমেরিকার মানে দখল থেকে বের হয়ে একটা চাইনিজ দখলে আসার, চায়নার সাথে ব্যবসা করার। কারণ মুসলিম কান্ট্রিগুলো কখনোই আমেরিকার সাথে ফেয়ারলি ব্যবসা করতে চায় না, ইট ওয়াজ অলওয়েজ আনফেয়ার। কিন্তু ফেয়ারলি সে চায়নার সাথে ব্যবসা করতে পারতেছে এবং চায়নাও সেটা চাচ্ছে। তো আমি যেটা মনে করি যে মুসলমানদের একটা লম্বা সময়, সব মুসলমানরা, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার মুসলমানরা, এরা সব সময় আপনার যখন এয়ারপোর্টে যাইতো তারা না সব সময় 2টা বোর্ডিং পাস নিত, কখনো একটা বোর্ডিং পাস নিত না। এবং এইটার সময় যে মুসলমানরা এখন একটা বোর্ডিং পাস নিবে, তারা 2টা বোর্ডিং পাস নিবে না। আমি কি বুঝতে চাচ্ছি, আপনি কানাডায় যাবেন, আপনি ওয়েস্টার্ন কান্ট্রিতে চিন্তা করেন, সবসময় 2টা বোর্ডিং পাস লাগে। ট্রানজিটটা কোথায়? ট্রানজিট কাতার, ট্রানজিট টার্কি, আর ট্রানজিট হলো দুবাই, ট্রানজিট হলো মালয়েশিয়া। এইটা সময় যে আপনি আসলে ট্রানজিটে নেমে যান, আপনি 2টা বোর্ডিং পাস নেন না, আপনি একটা বোর্ডিং পাস নেন। আপনি বোঝার চেষ্টা করেন যে আপনি আগে যে এত লম্বা ফ্লাইটটাতে যাচ্ছেন 3-4 ঘন্টা যেখানে গেলেন, ওই দেশে আপনার অনেক অপরচুনিটি আছে, ওই দেশের মানুষ আপনার সাথে বেশি ফ্রেন্ডলি, ওই দেশের মানুষ আপনার মুসলিম আইডেন্টিটিকে অনেক বেশি রেসপেক্ট করে, প্রবলেম তারাও মুসলমান। ওই দেশের খাবারের সাথে আপনার খাবার, আপনার হালাল হারাম চিন্তা করতে হয় না, ওই দেশে আপনার ছেলে অনেক বেশি সেফ। সো এই যে আপনি 2টা বোর্ডিং পাস নিয়ে আগেই চলে যাচ্ছেন, চিন্তা করছেন ট্রানজিট কত কম হয়, ট্রানজিটটা লম্বা করেন, বোর্ডিং পাস একটা নেন, বোর্ডিং পাস বাদ দেন। বোঝার চেষ্টা করেন যে সাউথে ইকোনমিক ডেভেলপমেন্ট এইদিকে আসতেছে, আমেরিকার বড় মেগা কর্পোরেশনরা ইনভেস্ট করতেছে সাউথে এবং সাউথ ইস্টে। সো এই দিকে একটা ইকোনমিক রেভলিউশন হচ্ছে সামনের 25 বছর। এখনও এই মুসলিম কান্ট্রিগুলো হচ্ছে কি এখনও লো প্রাইস স্টক, যেটার প্রাইস অনেক বেড়ে যাওয়ার সময় অনেক বেশি। আপনি জানেন লন্ডনের যারা রিয়েলটার এবং লন্ডনের যারা রিয়েল এস্টেট নিয়ে যারা নার্সারি করে, তারা এখন একটা ক্রাইসিসে আছে, বিকজ লন্ডনে এখন 1 মিলিয়ন প্লাস রিয়েল এস্টেট কেউ বিক্রি করতে পারতেছে না, বিক্রি হচ্ছে না। অন দ্য আদার হ্যান্ড এই যুদ্ধের মধ্যেও দুবাইতে রিয়েল এস্টেট বেচা কেনা হচ্ছে। এই যুদ্ধের মধ্যে মানে ইরান আমেরিকা যুদ্ধের মধ্যেও সৌদি আরব রিয়াদ এয়ার লঞ্চ করছে, অ্যান্ড তারা কম্পিট করতেছে এমিরেটসের সাথে, রিয়াদ এয়ার মাত্র লঞ্চ করলো। হোয়াট আই মিন বাই দ্যাট ইজ এই দিকে হচ্ছে এখন ডেভেলপমেন্টের সময় সামনে 20-25 বছর। ডেফিনেটলি বাংলাদেশের পক্ষেও ডেভেলপ করা সম্ভব, বাট এই কান্ট্রিগুলোর হচ্ছে একটা ইকোনমিক বেনিফিট আসবে। কিন্তু আমি আপনাকে এক্স্যাক্টলি বলতে পারবো না চাকরিটা কোথায়,
কোথায় অ্যাপ্লাই করবেন, কোন জব, এটা আমি জানি না। এটা আপনার ক্যারিয়ারই তো আমি জানি না। এটা আপনার ক্যারিয়ার অনুযায়ী আপনাকে খুঁজে বের করতে হবে যে আমি এক্স্যাক্টলি কোথায় প্লেস করতে পারি। আমি অবশ্যই বলব না যে তাড়াহুড়া করে আপনি ব্যাগ ট্যাগ নিয়ে চলে আসেন কাতারে বা অথবা টার্কিতে। আমি বলব আপনি প্ল্যান করেন। টার্কি তো আপনাকে সিটিজেনশিপও দিচ্ছে 4.5 কোটি টাকা। 4.5 কোটি টাকা বাংলাদেশিদের জন্য অনেক টাকা, বাট যে আমেরিকায় 20 বছর ছিল, কানাডায় 20 বছর ছিল, তার জন্য অনেক টাকা না। আমি যেটা বলতেছি সেটা হচ্ছে গিয়ে আপনি বোঝার চেষ্টা করেন পৃথিবীটা কীভাবে বদলাচ্ছে, এবং আপনি চিন্তা করেন আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে কীভাবে এই মুসলিম কান্ট্রি এবং কমিউনিটিগুলোতে চিন্তা করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে বাংলাদেশিরা অবশ্যই বাংলাদেশকে নিয়ে চিন্তা করা উচিত। বাংলাদেশে অনেক অপরচুনিটি আছে, বাংলাদেশে প্রচুর অপরচুনিটি আছে। আমি আপনি বাংলাদেশে দুবাইয়ের যে কথা যেটা বললেন, দুবাইকে যে আপনি এন্টায়ারলি মুসলিম কান্ট্রি হিসেবে বলতেও পারেন না। না দুবাই ইজ মেসড আপ নাও। দেখেন দুবাই, আমি একটু এক্সাম্পল দিই। আচ্ছা, আমি যদি দুবাইকে যদি আমি বলিও যে মেসড আপ, ফাইন, আপনাকে দুবাই থাকতে, আপনি শারজায় যান, শারজা ইজ ভেরি রিলিজিয়াস। আপনি ইউএর অন্যান্য প্রভিন্সে আপনি যান, দুবাইতে আপনার থাকার দরকার নেই। আমি প্রচুর এমিরাতিকে চিনি বা দেখছি, তারা নিজেরাও দুবাইতে তাদের ছেলে মেয়েকে নিয়ে আসতে চায় না, তারা দুবাইকে করছে একটা ট্যুরিস্ট প্লেসের জন্য। সো আপনি শারজাতে যান এবং আপনি অন্যান্য এরিয়াগুলোতে যান, যেই এরিয়াগুলোকে ওরা কনজারভেটিভলি রাখছে, এবং ওই এরিয়াগুলোতে গেলে আপনার কাছে একদম মক্কা মদিনার মতোই মনে হবে। সো হোয়াট আই মিন ইজ দ্যাট দিনের শেষে আপনার যা আপনার পছন্দ অনুযায়ী আপনি চুজ করবেন। আমি আপনাকে কখনোই কোনো ডিরেকশন, আমি জাস্ট বলতেছি ওভারঅল ফাইন্যান্স এবং ইকোনমিক এম্পাওয়ারমেন্ট এদিকে আসতেছে। সো আপনিও এইদিকে আপনার ডিরেকশনটাকে চিন্তা করেন এবং প্ল্যান করেন। বাট আমি আপনার জন্য তো এক্স্যাক্ট পয়েন্টটা, লোকেশনটা বলতে পারবো না। আমি জাস্ট আপনাকে চাইতেছে ফুড ফর থট দিতে, যে আপনি পডকাস্টটা শোনার পর আপনি চিন্তা করেন আচ্ছা ইন্টারেস্টিং, আমি ওই দিকে একটু চোখ কান খোলা রাখি। আপনি এখন আপনার নিজের নামে সৌদি আরবে ব্যবসা খুলতে পারতেছেন, আপনার নিজের নামে আপনি মদিনাতে বাড়ি কিনতে পারতেছেন। এগুলো তো অপরচুনিটি যেগুলো আগে ছিল না। সো দে আর ওপেনিং আপ টু দ্য ওয়ার্ল্ড অ্যান্ড পিপল আর ইনভেস্টিং। আমেরিকান ইনভেস্টাররা যদি রিয়াদে ইনভেস্ট করতে পারে, তাহলে চাইনিজ, আপনি আজকে বাংলাদেশের ইপিজেডে গিয়ে দেখেন কি পরিমাণ চাইনিজ ঘোরাঘুরি করতেছে। সো আমরা এই উত্তরাতে পডকাস্ট শ্যুট করতেছি, উত্তরাতে কত চাইনিজ। তার মানে কি, চাইনিজরা যদি বিশ্বাস করে যে বাংলাদেশে একটা ইকোনমিক ডেভেলপমেন্ট সম্ভব, আপনি বাংলাদেশি হয়ে কেন সেটা বিশ্বাস করেন না? ইটস জাস্ট দ্যাট আপনাকে একটা উদ্যোক্তার মানসিকতা নিয়ে চিন্তা করতে হবে। আপনাকে চিন্তা করলে হবে না, আচ্ছা আমি আমেরিকাতে এত ডলার আয় করি, বাংলাদেশে আমাকে এই চাকরি কে দিবে না। বাট আপনি যদি উদ্যোক্তার মানসিকতা নিয়ে আসেন, দেন ডেফিনেটলি আপনি অনেক ভালো উদ্যোগ নিয়ে আপনি জিনিসটাকে আগায় নিতে পারেন। কিন্তু ওই যে আমরা দেখি না তো, আমরা তো আসলে there is no positiveness। আমরা ছোটবেলায় যা দেখছি, যেরকম দেখছি অবস্থা সেরকমই এখনো আছে। ইটস বিন আ ডিফারেন্স অফ, ধরেন 40 বছরের একটা ডিফারেন্স আছে। আমরা ছোটবেলায় যেরকম দেখছি এখনো সেরকম। সো খুব একটা যে অ্যাডভান্সমেন্ট হয়েছে, বা আমরা বিদেশে না গেলে কি আসলে সেই অ্যাডভান্সমেন্টটা হয়ে যেত? আপনি কি মনে করেন সেটা, যে আমরা যে ব্রেইন ড্রেইনগুলো হচ্ছে ওগুলো যদি অনেকটু কমানো যেত, তাহলে কি অ্যাডভান্সমেন্ট হয়ে যাবে? না, আমি বলতেছি কি যে যদি বাংলাদেশে রিভার্স ব্রেন ড্রেইন বাড়ে, মানে তারা অনেকে ফেরত আসে বা ইনভেস্ট করে, দেয়ার উইল বি মোর অ্যান্ড মোর অপরচুনিটিস, তার কারণে আমাদের নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা আছে, তারা উঠে আসার সুযোগটা বেশি পাবে, সুযোগ বেশি তৈরি হইতো, এবং অ্যাবসলিউটলি সেটা তৈরি হইতো, এবং আমাদের ওভারঅল ইকোনমি আরও বেশি ইমপ্রুভ করতো। আমাদের সোশ্যাল ইনস্টিটিউটগুলো তৈরি হইতো যারা প্রেশার দিত সব লেভেলে, যেন সবাই অ্যালাইন থাকে। সো একটা জেনারেশন, আমি আবারও বলতেছি বারবার, আমি বিশ্বাস করি একটা জেনারেশন মেধাবীরা এবং যারা সচ্ছল, তারা যখন ওই দেশে ইনভেস্ট করে, দেখেন বাংলাদেশের জমি হচ্ছে কি পৃথিবীর সবচেয়ে উর্বর জমির একটা, আমাদের ওয়েদার খুবই ভালো, আমাদের লোকেশন খুবই স্ট্র্যাটেজিক একটা লোকেশনে আল্লাহ আমাদেরকে দিছে, এবং আমরা একটা ছোট জায়গায় আমরা থাকি, বাংলাদেশ খুব বড় জায়গা না। স্ট্র্যাটেজিক্যালি চায়না আমাদেরকে ইম্পর্টেন্ট মনে করে, ইন্ডিয়া আমাদেরকে ইম্পর্টেন্ট মনে করে, আমেরিকা আমাদেরকে ইম্পর্টেন্ট মনে করে, খালি বাংলাদেশিরা আমাদেরকে ইম্পর্টেন্ট মনে করি না। সো আমরা যদি জাস্ট একটা জেনারেশন এখানে ইনভেস্ট করে, এইটার সাউথ কোরিয়ার মতো ইমপ্রুভ করা অথবা চায়নার একটা প্রভিন্সের মতো ইমপ্রুভ না করার কিছু নাই। এইটা আমি জেনুইনলি বিশ্বাস করি। এটা এরকম না যে আমি দেশপ্রেম বলে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি বিকজ আমি এখানে অপরচুনিটি দেখি, এবং আমি মনে করি অন্যদের এখানে প্রচুর এথিক্যাল অপরচুনিটি আছে। ইটস জাস্ট দ্যাট আমরা আমাদের সাইকোলজিক্যাল কলোনাইজেশনের জন্য এগুলোকে দেখতে পারি না। দ্যাট ইজ আমি যেটা দিয়ে শুরু করছি। আমি এই জন্য আমার দেশের এবং মুসলিম কান্ট্রিগুলোর অপরচুনিটি এবং ওয়েস্টের চ্যালেঞ্জকে আমি বেশি তুলে আনতে চাই। ওকে, আপনার সাপোজ এখন আপনার সন্তানরা বড় হচ্ছে, তো ওরা ওয়েস্টার্ন কালচার দেখতেছে, সব কিছুই আপনি যতটুকুই চেষ্টা করবেন, যতই আটকায় রাখার চেষ্টা করবেন, ওয়েস্টার্ন কালচারে ওরা কিন্তু কি হবে, দে উইল বি এক্সপোজ টু ইট। ওরা বিদেশ যেতে চায় এবং ওয়েস্টে যেতে চায়, তখন আপনি কি করবেন? প্রথমত হচ্ছে যে তারা যদি মাস্টার্স বা পিএইচডি করতে চায় ওয়েস্টে, তারা করবে, আমার তাতে কোনো প্রবলেমই নাই। বাট তারা মাস্টার্স পিএইচডিটাকে তারা ওয়েস্টে বেড়াইতে যাবে,
আমি ওয়েস্টে বহুবার গেছি, কিন্তু আমি কখনোই তাদেরকে আমি অ্যালাউ করব না যে তারা আসলে ওয়েস্টে মাস্টার্স পিএইচডির বাইরে তারা লম্বা সময় এখানে থাকবে। আর মাস্টার্স পিএইচডির পরে তারা কি করবে, এটা তারা বাই দ্যাট টাইম তারা অলরেডি বয়স 25-30 হয়ে গেছে, দে আর অ্যাডাল্টস, দে উইল ডিসাইড। আমি আমার মূল্যবোধ তাদেরকে দেওয়ার চেষ্টা করব, বাট আমি কখনোই তাদেরকে জোর করবো না যখন তাদের বয়স 25-30। দে উইল চুজ দেয়ার লাইফ। তারা আমার সাথে ডিসএগ্রি করতে পারে, অ্যাগ্রি করতে পারে। আচ্ছা ভাই, আপনার পজিটিভ কথাবার্তা শুনে আমারই অনেক মাইন্ডসেট চেঞ্জ হচ্ছে এখন মনে হচ্ছে। তো আপনি কি আসলেই বাংলাদেশকে নিয়ে এতই আশাবাদী? কারণ আমরা মানুষ, আমরা জেনারেল সিটিজেনরা তো এত এভাবে চিন্তা করি না। তো বাংলাদেশে অনেক চ্যালেঞ্জ আছে, ডেফিনেটলি অনেক চ্যালেঞ্জ আছে, কারণ এখানে আশেপাশে সব দেশের স্বার্থ আছে, সো এখানে একটা চ্যালেঞ্জ আছে। বাট এট দ্য সেম টাইম বাংলাদেশে প্রচুর তরুণ উদ্যোগরা আসতেছে, প্রচুর দেশপ্রেম হইতেছে, প্রচুর পরিমাণে মানুষ ভালো কাজ করার চেষ্টা করতেছে। অবশ্যই অন্যায় আছে, ড্রাগ আছে, প্রবলেম সবই আছে, আছে। এটা সারা পৃথিবীতেই আছে। কিন্তু বাস্তবতা যেটা, সেটা হইল গিয়ে যে মানুষের মধ্যে ভালো কিছু করতে চাওয়ার, ভালো কিছু হইতে চাওয়ার মানে খুব মানে জেনুইন আগ্রহ আছে। আপনি দেখেন বাংলাদেশে আপনি যদি আজকে একটা, আমি এটা হুম, ব্যক্তিগতভাবে সবাইকে বলি, দেখেন যে কোনো একটা সমস্যা হয়েছে, ফাইন, অবশ্যই সমস্যাটা হয়েছে, বাট সমস্যাটা সমাধান করার জন্য আমরা চেষ্টা করতে পারি। ওই যে একটা র্যান্ডম একটা ফেসবুকে ভিডিও আসলো যে 3 প্রতিবন্ধী ছেলে, সে মায়ের কবরে কান্নাকাটি করে, তাদের খাওয়া নাই, তার একদিনের মধ্যে কেউ দায়িত্ব নিয়ে নিল। হুম, আপনি মহাখালী সড়কে একজন মামুন ভাই নামের এক ভদ্রলোক ভিডিও করলো, একদিনের মধ্যে গভর্নমেন্ট ব্যবস্থা নিল। রামিসার হত্যাকাণ্ড হইলো, 6 দিনের মধ্যে বিচার হইলো। তার মানে কি, দেশে পজিটিভ কাজ করার বিভিন্ন লেয়ারের লোক আছে যারা পজিটিভ কিছু করতে চায়। সবাই ভালো, সব ভালো হয়ে গেছে, সেটা তো সবাই তো, না, না। সেটা পয়েন্টটা না। বাট বাংলাদেশে ভালো কিছু হোক, সেটা তো একটা একদিনে হবে না। মানুষ 25 বছরের স্ট্রাগল বা এক জেনারেশনের স্ট্রাগলটাকে মানুষ না 1-2 দিনে দেখতে চায়। মানুষ চায় হঠাৎ করে বাংলাদেশ ক্রিকেট টিম ওয়ার্ল্ড কাপ জিতবে। বাংলাদেশ চায় হঠাৎ করে তার সংসারে তার জামাই ভাইয়ের ঝগড়ার সমাধান হয়ে যাবে। এটা হবে না। একটা দেশের উত্তরণ একটা জেনারেশনের ইনভেস্টমেন্ট থেকে আসে। সো এটা ইটসেলফ ইজ এ নেগোসিয়েশন, ইটসেলফ টেকস টাইম যে বাংলাদেশ একটু একটু করে আগাবে। হুম, এবং আমি মানে ইভেন কারেন্ট সরকার কত 100-120 দিন পাইছে, এখন পর্যন্ত তারা যা কিছু করছে আমি কোনোটাতে অসম্ভব পরিমাণে হতাশ না। আমি ব্যক্তিগতভাবে আমি কোনো বিএনপি পক্ষের বা বিপক্ষের লোক না, আমি নিউট্রাল সিটিজেন হিসেবে বলতেছি। আমার কাছে মনে হয় তারা অনেক কিছু ভালো করার চেষ্টা করতেছে, দেখা যাক কী করে। দেখেন। বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে বাংলাদেশে দেখেন নর্থ এন্ড একটা বিজনেস কত তাড়াতাড়ি কতটা স্কেল করছে। হুম, এটা যদি বাংলাদেশের ইকোনমি যদি সাপোর্ট না করে তাহলে কোনোদিন স্কেল করতে পারতো? বাংলাদেশে যতগুলো হসপিটাল ইনিশিয়েটিভ হইতেছে, যারা ভালো সার্ভিস দেয় তারা প্রত্যেকে ভালো করতেছে। হুম, আমি আমার নিজের অন্টারপ্রেনিউরিয়াল জার্নিতে আমি বলতে পারি যে এই দেশ এবং এই দেশের মানুষ তো আমাকে অনেক কিছু দিচ্ছে, হুম, হুম, হুম। অনেক কিছু দিচ্ছে। লাইফ স্প্রিং আমরা মাত্র 2 লাখ টাকা থেকে আমরা শুরু করছি, হুম, সেই বিজনেস আজকে মানে কত মানে কোথায় চলে গেছে আমার কাছে অবাক লাগে। আমাদের কোনো লায়াবিলিটি নাই, কোনো ব্যাংক লোন নাই, এতগুলো মানুষ কাজ করতেছে, সাইকিয়াট্রিস্ট কাজ করতেছে, সাইকোলজিস্ট কাজ হুম, করতেছে, রোগীরা আসতেছে। মানে এই দেশ আর এই দেশের মানুষের তো দিচ্ছে না সময়, আমি কেমনে কমপ্লেন করি? এই 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 মানুষগুলোর কারণেই তো এই ব্যবসাটা এতটা বড় হয়েছে। তারপরে আমি 2-3টা বিজনেস নাড়াচাড়া করে দেখছি, ও মা, যে বিজনেসই ধরি সেটাই মোটামুটি ভালো করতেছে। হুম, কোথায় ভালো করতেছে, কাদেরকে দিয়ে ভালো করতেছে? বাংলাদেশিদেরকে দিয়ে ভালো করতেছে। এখানে কোনো ব্যাংক লোন নাই, এখানে কোনো ধানাই পানাই নাই। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, বাংলাদেশে অনেক পজিটিভ কিছু হচ্ছে। আপনি থ্যালাসেমিয়া ফাউন্ডেশনে যান, দেখেন কত পজিটিভ কাজ করার চেষ্টা করতেছে। এখন প্রবলেমটা হয় কি, ফেসবুকে ভাইরাল হয় খালি নেগেটিভটা। হুম, হুম, নেগেটিভটা অবশ্যই সত্যি, আমি নেগেটিভটাকে ডিনাই করতেছি না, বাট যে পজিটিভটা করতে যাচ্ছে সে তো পজিটিভ করতে পারতেছে। রাইট। ইউ হ্যাভ টু বিলিভ, মানে সবকিছুই তো একটা হিউম্যান বিং এর মাইন্ডসেট, বিলিভ, এটা মাইন্ডসেট অ্যাবসলিউটলি সবকিছু। মাইন্ডসেট। মাও যখন তার বই লেখছে হ্যাঁ, তখন চায়নার অবস্থা খুবই খারাপ, কিন্তু এখন যখন আপনি মাওয়ের বইটা পড়বেন আপনি অবাক হয়ে যাবেন যে ওই লোকটা এই সময় স্বপ্ন দেখতে পারছিল। রাইট। আচ্ছা, একটা কথা আমার মাথায় আছে যেটা হচ্ছে, সো উই ডাই ফর আওয়ার কান্ট্রি। আমাদের কিন্তু এই সৎ সাহসটা আছে যে উই ডাই ফর আওয়ার কান্ট্রি। বাট ক্যান উই লিভ ফর আওয়ার কান্ট্রি? ভালোভাবে এই দেশটাকে বাঁচানোর জন্য বা নিজে এই দেশটাতে বাঁচার জন্য আমরা কি করতে পারি? আমি যেটা মরতে তো সবাই পারি। না, না, আমি যেটা মনে করি সেটা হচ্ছে গিয়ে যে আমি, সবাই স্যাক্রিফাইস ওয়ার্ডটাকে খুব হুম, ফ্যান্টাসাইজ করে। আমি মনে করি যে স্যাক্রিফাইস বাদ দেন ভাই, আপনি জেনুইনলি ইনভেস্ট করেন আপনার সময়, আপনার মেধা, আপনি জেনুইনলি দেশে ইনভেস্ট করেন। স্পেশালি আমি বলতেছি ওই টপ 40 লক্ষ মানুষকে আমি বলতেছি, আপনি যদি ইনভেস্ট করেন দেন ইনশাল্লাহ এই দেশটা আপনাকে অনেক ভালো কিছু দিতে পারে। সেটা হচ্ছে আমার কথা। আপনি ইনভেস্টই করেন, আপনি রিটার্ন পাবেন, ভালো রিটার্নই পাবেন, এবং রিটার্নটা পাবেন ফাইন্যান্সিয়াল, ইমোশনাল সবভাবে। কারণ বাংলাদেশে প্রচুর অপরচুনিটি আছে, কিন্তু সেই অপরচুনিটিগুলোকে আমরা বিশ্বাস করি না, আমরা এড়ায় যাই। আচ্ছা ভাইয়া, তো আপনাকে আমি এই কোয়েশ্চেনটা করতে চাই
there is an analysis called SWOT analysis, বিজনেসে আমরা পড়ে থাকি, বিবিএতে স্পেশালি। স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস, থ্রেট। আপনার যদি বাংলাদেশকে নিয়ে SWOT অ্যানালাইসিস করতে হয় তাহলে অ্যান্সারটা কি হবে? আমি একটু অ্যান্সারটা সহজ করার জন্য আমি একটু স্ট্রেংথ এবং অপরচুনিটিকে একসাথে বলি, এবং আমি উইকনেস এবং আপনার Threat. থ্রেটকে আমি একসাথে বলি। তো আমি যদি বলি স্ট্রেংথ এবং অপরচুনিটি, দেখেন মাটি এবং মানুষ বিশাল ব্যাপার। আপনার এতগুলা মানুষ আছে, আপনার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আছে। পৃথিবীতে কত দেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড খুঁজতেছে কিন্তু তারা জীবনে পাবে না। আমরা পাইতেছি আমাদের অলমোস্ট 2050 পর্যন্ত থাকবে আমাদের পপুলেশন। আপনাকে শিখাইতে পারেন, দেখেন সারা পৃথিবীতে নার্সের অভাব, আপনি ট্রেনিং দেন, নার্স পাঠান, তাইলেই হচ্ছে। আপনার সারা পৃথিবীতে ইউরোপে মানুষ নাই, আমেরিকাতে মানুষ নাই, পৃথিবীর বিভিন্ন দেশে মানুষের সংকট। আপনি মানুষকে ট্রেন করে পাঠাইলেই তো আপনার ইকোনমি 4 গুণ হয়ে যাবে। আপনি জাস্ট আপনার মানুষ আপনার অনেক বড় সম্পদ। জনসংখ্যা তখনই লায়াবিলিটি যখন জনসংখ্যাকে আপনি ট্রেনিং দেন নাই। জনসংখ্যা তখনই লায়াবিলিটি যখন জনসংখ্যাকে আপনি এডুকেশন দেন নাই। আপনি যদি ট্রেনিং দেন লায়াবিলিটি, তখন এটাই হচ্ছে আপনার অ্যাসেট, সবচেয়ে বড় অ্যাসেট। আর এটা হচ্ছে আমাদের মাটি। আমাদের মাটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে উর্বর, সম্ভবত ইউক্রেনের মাটি সবচেয়ে উর্বর, তারপরে বাংলাদেশের মাটি, অনেকগুলো স্ট্যাটিস্টিক্সে। এবং আমরা আমাদের এই মাটির ব্যাপারে আমাদের মেধাবীদের কোনো আগ্রহ নাই। মেধাবীরা এটা নিয়ে আমরা চিন্তা করে না। আরেকটা হচ্ছে কি আমাদের যে লোকেশন, দেখেন ওভারঅল চায়না কোথায় গ্রো করতেছে, এবং চায়নার বাংলাদেশে অনেক ইন্টারেস্ট আছে, ইকোনমিক ইন্টারেস্ট আছে, ইন্ডিয়ার ইন্টারেস্ট আছে। আমরা যদি প্রপারলি তাদের ইন্টারেস্টের সাথে নেগোশিয়েট করতে পারি, আমরা অনেক গ্রো করে যাব। সো রাদার দেন সিইং এই ধরনের টেনশনকে প্রবলেম হিসেবে না দেখে, যদি আমরা দেখি যে না, আমরা তো এমন একটা জায়গায় আছি যেখানে আমাদের আশেপাশের ইকোনমিগুলো বিশাল এবং তারা গ্রো করতেছে, এবং পার্টিকুলারলি চায়না আমাদেরকে নিয়ে গ্রো করতে চাচ্ছে, মুসলিম কান্ট্রিগুলো আমাদেরকে নিয়ে গ্রো করতে চাচ্ছে। এখানে টার্কিশ ইন্টারেস্ট আছে, সৌদি আরব ইন্টারেস্ট আছে। তার মানে কি, তারা সবাই চাচ্ছে বাংলাদেশ গড়ে উঠুক, গ্রো করুক, এবং তারাও গ্রো করতেছে। সো আমাদের জন্য এই জিনিসগুলো, আমরা যেটা মুসলিম মেজরিটি কান্ট্রি, এবং আমরা যেখানে লোকেটা, যেখানে ইন্ডিয়ান ওশনের সাথে আমাদের এত একটা এক্সেস আছে, আমি মনে করি যে এটা আমাদের জন্য একটা স্ট্রেংথ অথবা আমাদের একটা অপরচুনিটি, যদি আমরা এটা কাজে লাগাতে পারি। কাজে না লাগাতে পারলে প্রত্যেকটাই আমাদের, এইগুলোই আমাদের জন্য বিশাল বড় থ্রেট। পপুলেশন একটা থ্রেট, যদি আপনি কাজে লাগাতে না পারেন, এটা পুরাটা আপনার পাবলিক সিকিউরিটি থ্রেটে তৈরি হবে। আপনি নেগোশিয়েট করতে না পারলে আপনার দেশই হয়ে যেতে পারে একটা মানে ভয়ঙ্কর অবস্থা হয়ে যেতে পারে, অ্যান্ড সো অন। এবার আমি যদি বলি হচ্ছে কি যে আমাদের পার্টিকুলারলি থ্রেট এবং চ্যালেঞ্জেস, দেন এক নম্বর হচ্ছে কি আমাদের দেশের মানুষ আমাদের দেশের গল্পে বিশ্বাস করে না। বাংলাদেশিরা বিশ্বাস করে না যে বাংলাদেশ ভালো কিছু হইতে পারে। দেখেন আজকে থেকে 20 বছর আগে পাকিস্তান বোলিং লাইন আপ যখন আসতো, বা অস্ট্রেলিয়ান বোলিং লাইন আপ যখন আসতো ক্রিকেটে, সবাই ভয় পাইতো, আমাদের দেশের মানুষ এত পেস, আমরা কেমনে খেলবো। আজকে দেখেন বাংলাদেশের পেস অ্যাটাক, অস্ট্রেলিয়া এবং পাকিস্তান চিন্তা করতেছে ওমা এত পেস। তার মানে কি, বাংলাদেশ তো কিছু দিকে না কিছু দিকে ইম্প্রুভ করছে, এবং এটা আমাদের আরও অনেক দিকের ক্ষেত্রে এটা সত্যি। আমাদের ছেলেমেয়েরা আমেরিকা বা ইউরোপে এত ভালো ভালো জায়গায় কাজ করে বা চাকরি করে, কিন্তু দিনের শেষে এটা বাংলাদেশের সাধারণ মানুষ বাংলাদেশের গল্পে বিশ্বাস করে না। তারা মনে করে যে এই দেশে খালি খারাপই হয়, ভালো কিছু হওয়ার কোনো সুযোগ নাই। দ্যাটস আ হিউজ মাইন্ডসেট প্রবলেম, যেটার জন্য আমি এটা নিয়ে এত কথা বলি। 2 নম্বর যেটা প্রবলেম, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের যেই কারেন্ট যে পাবলিক সিকিউরিটি প্রবলেম এই মুহূর্তে আছে বাংলাদেশের, যেহেতু অল্প একটা জায়গায় আমরা থাকি, এটার কোনো কুইক সলিউশন নাই। সো বাংলাদেশের যে সিকিউরিটি থ্রেটটা আছে এই মুহূর্তে, এটার কোনো ইজি সলিউশন নাই যেটা র্যাপিডলি ফিক্স করতে হইতে পারে। সো দ্যাট ইজ ডেফিনেটলি সামথিং যেটা চ্যালেঞ্জিং অথবা থ্রেটনিং হিসেবে। রাইট। আচ্ছা, একটা কোয়েশ্চেন করি যেটা হতে পারে অ্যাজ আ সারপ্রাইজ ফর ইউ। বাংলাদেশের চিফ অ্যাডভাইজার যদি আপনাকে বানানো হয়, তাহলে আপনি বাংলাদেশের জন্য কোন 3টা চেঞ্জ করবেন? প্রথমত হচ্ছে কি, আমি অনেক বেশি ফোকাস করব যে পৃথিবীতে যেই জবগুলাতে অনেক মানুষকে দরকার, কিন্তু ওই দেশগুলোতে পপুলেশন কম, সেই দেশে আমাদের দেশের মানুষকে আমি কীভাবে নিতে পারি ট্রেন করে, জাপানে কীভাবে নিতে পারি, ইউরোপের কান্ট্রিগুলোতে কীভাবে নিতে পারি, স্পেশালি আমাদের নিম্ন মধ্যবিত্ত থেকে ট্রেনিং দিয়ে আমি কীভাবে এখানে পাঠাইতে পারি। এটা হচ্ছে কি আমাদের দেশের ইকোনমিকে গ্রো করার সবচেয়ে আমি মনে করি র্যাপিড ওয়ে, যেটাতে আমাদের ইনভেস্টমেন্ট কম, কিন্তু আমরা তাড়াতাড়ি এটা রিওয়ার্ড দেখবো। উইদিন 5 to 10 years বাংলাদেশে একটা ইকোনমিক রেভলিউশন আনা সম্ভব যদি আমি 10 লক্ষ মানুষকে একদম টার্গেটেড ট্রেনিং দিয়ে আমি যদি তাদেরকে উন্নত বিশ্বগুলোতে পাঠাইতে পারি, তারা তখন অটোমেটিক্যালি তারা রেমিটেন্স পাঠাবে, এবং সেটা হওয়া সম্ভব। এবং আমাদের দেশে পাবলিক সিকিউরিটি প্রবলেম কমবে, ওই পরিবারগুলোর থেকে তখন আরও শিক্ষিত জেনারেশন আসবে, নাম্বার 1। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে কি যে আমি মনে করি যে আমাদের হেলথ কেয়ারে প্রচুর পরিমাণে গভর্নমেন্টের ইন্টারভেনশন দরকার, গভর্নমেন্ট পলিসি দরকার। আমাদের হেলথ কেয়ারে গভর্নমেন্টের নজর অনেক কম। এটার জন্য ডাক্তাররা সাফার করে, রোগীরাও সাফার করে, সবাই সাফার করে। নাম্বার 3 আমি যেটা মনে করি সেটা হচ্ছে কি যে আমাদের মেধাবীরা
যেন বাংলাদেশের প্রশ্নে অনেক বেশি আগ্রহী হয়, যেন রিভার্স ব্রেন ড্রেন হয়, এবং আমাদের মেধাবীরা বাইরে গেলেও যেন দেশকে নিয়ে চিন্তা করে। সব যেমন চাইনিজরা বহু আগে থেকে, চাইনিজ গভর্নমেন্ট তাদের ছেলেমেয়ে যখন আইভি লিগ ইউনিভার্সিটিগুলোতে পড়তো, তাদেরকে ফেরত আনার জন্য প্রচুর পরিমাণে উৎসাহ, তারা বিজনেস স্টার্ট করলে সাপোর্ট দিত, তাদেরকে অনেক পলিসিগত সাপোর্ট দিত। কিন্তু আমাদের দেশে আনফর্চুনেটলি আমাদের মেধাবীদেরকে রিটেইন করার কোনো পলিসি গভর্নমেন্টের নাই, এবং তারা এই জিনিসটা কেন গুরুত্ব দেয় না আমি এটা বুঝতে পারি না, যে কেন গভর্নমেন্ট বড় বড় মেগা প্রজেক্ট নিয়ে আগে চিন্তা করে, কিন্তু একদম ইজি, আরে ভাই আমার মেধাবীরাই তো আমার মেগা প্রজেক্ট, ওদেরকে জাস্ট ঠিক মতো প্লেস করতে পারলেই তো বাংলাদেশ কত আগায় যায়, বা তাদের সাপোর্টটা নিতে পারলেই তো দেশটা আগায় যায়। সো সেই জায়গাটাকে আমি মনে করি যে আমি অনেক গুরুত্ব দিব। আপনাকে আমি লাস্টে আমাদের পডকাস্টে একটা মেসেজ দিতে বলবো টু দ্য ইয়াঙ্গার জেনারেশনস হু আর স্টিল নাও এইমিং টু গো অ্যাব্রড। আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, যে অবশ্যই বাইরে পড়তে যান, কিন্তু বাংলাদেশে বিশ্বাস করেন, এটা আপনার গত 10 প্রজন্ম এখানে ছিল, এই বাংলাদেশ আপনাদেরকে অনেক কিছু দিছে এবং সেটাকে ভ্যালু করেন। তো অবশ্যই বাইরে পড়তে যান, বাইরে পড়াশোনা করেন, শেখেন, পৃথিবীটাকে দেখেন, বাট আপনার আইডেন্টিটির সাথে বাংলাদেশকে মিলিত করে পৃথিবীর যে প্রান্তেই থাকেন একটু চিন্তা করেন যে কিভাবে আপনি একটা বাংলাদেশের সাথে একটা উইন উইন সিচুয়েশন তৈরি করতে পারেন। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। আমার এই এপিসোডটি যদি আপনার ভালো লাগে, আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। এরকম ইনফরমেটিভ আর ইন্টারেস্টিং পডকাস্ট কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার সাথেও থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ।